আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনোভেটিভ হেলথ রিসার্চ BIIHR কর্তৃক আজকের আয়োজিত ফ্রি ওয়ার্কশপ লিটারেচার রিভিউ অ্যান্ড থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ। উক্ত আয়োজনে আমরা লিটারেচার রিভিউ এবং থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই সম্পর্কে আমাদেরকে সমস্ত নলেজ শেয়ারটা করবেন আমাদের অনারেবল অ্যাডভাইজার ডক্টর ঋতিকা মুখার্জি ম্যাম। ম্যাম বর্তমানে গ্রিড কাউন্সিল ইন্ডিয়াতে কর্মরত আছেন। ম্যামের কাছ থেকে আমরা আজকের ক্লাসে অনেক কিছু শিখতে পারবো এবং অনেক কিছু জানতে পারবো, যেগুলো আমরা দেখা গেছে পূর্ববর্তী ক্লাসগুলোতে বা পূর্ববর্তী অন্যান্য যেসব ওয়ার্কশপ হয়েছে সেখানে জানতে পারিনি। এ পর্যায়ে আমি যদি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনোভেটিভ হেলথ রিসার্চ BIIHR সম্পর্কে আপনাদেরকে একটু ছোট্ট করে ধারণা দিতে চাই। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনোভেটিভ হেলথ রিসার্চ BIIHR স্নাতক শিক্ষার্থীদের নিয়ে নতুন উদ্যমে কাজ করার একটা প্রয়াস চালাচ্ছে, যেখানে আমরা স্নাতক পড়ুয়া যেসব শিক্ষার্থী আছে তাদের মধ্যে রিসার্চ কালচারটাকে বিল্ড আপ করার চেষ্টা করছি। এবং এই প্রেক্ষিতে আমরা বেশ কিছু ওয়ার্কশপ, ট্রেনিং ইত্যাদির আয়োজন করে থাকি এবং পাশাপাশি আমাদের একটা রিসার্চ টিম আছে, যেখানে আমাদের বেশিরভাগ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসোসিয়েট তারা মূলত ইউনিভার্সিটি স্টুডেন্ট, যাদের মাধ্যমে আমরা বেশ কিছু ইম্প্যাক্টফুল এবং সিগনিফিকেন্ট রিসার্চ পাচ্ছি এবং সামনের দিনগুলোতেও আমরা তাদের কাছ থেকে এগুলো প্রত্যাশা করছি। এ পর্যায়ে আমি পার্টিসিপেন্টসদের জন্য একটু একটা গ্রাউন্ড রুলস জানিয়ে দিব। সেটা হচ্ছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড রেজ করবেন এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে এক এক করে ডেকে নিব এবং সবাইকে অনুরোধ থাকবে আপনারা যেন তাদের মাইক্রোফোনটাকে একটু মিউট করে রাখেন, যাতে আমাদের ম্যাম তার বক্তব্যগুলো ভালোভাবে আপনাদের কাছে শেয়ার করতে পারে। এবং যদি আপনাদের এর বাহিরেও, ক্লাসের মাঝখানের বাহিরেও কোনো কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে একটা Q&A সেশন হবে, সেখানে আমরা আপনাদের সকল কোয়েশ্চেনকে অ্যাড্রেস করতে পারবো। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি ম্যামের কাছে। ঋতিকা ম্যাম, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ফয়সাল। গুড ইভিনিং এভরিওয়ান। এটা একটা ভীষণ ভালো অপরচুনিটি, অ্যান্ড আমি আগে এখানে বলেছি, বাট I always love to come back and talk about the different research aspects. আমাকে একটা জিনিস বলো ফয়সাল, এটাকে ইংলিশে বলবো না বাংলায় বলবো? বিকজ একজন আই থিঙ্ক লিখেছে, মে ইউ প্লিজ এক্সপ্লেন ইন ইংলিশ। সো মানে হোয়াট শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ? ম্যাম, বেটার হয় আপনি যদি একটু মিক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, বাট যেহেতু একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকার আছেন, সো তার জন্য একটু যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করেন আর কি। সো আমি মোস্টলি বাংলাতেই বলবো, বাট ইন কেস লাইক দ্য পারসন অ্যাকচুয়ালি সরি Khushi Sagwal, if you have any questions which you are not understanding, because the PPT is anyways in English, so if you have any questions or any specific detail that you want me to explain in English, I will do that. ঠিক আছে? তো আমি জাস্ট স্টার্ট করছি। তো আজকে যেটা, ইট ইজ অন লিটারেচার রিভিউ। আমি প্রথমে আমি একবার প্রেজেন্ট করে দিই, এক সেকেন্ড। হ্যাঁ, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমার মাঝখানেও যখন আমি প্রেজেন্ট করছি তখনই হ্যান্ড রেজ করো। আই থিঙ্ক ফয়সাল উইল কোঅর্ডিনেট, অ্যান্ড আমি চেষ্টা করব সেগুলোকে বলার। অ্যান্ড আমি বেসিক্যালি ঋতিকা, আমি কলকাতায় থাকি, অ্যান্ড আমি অ্যাট প্রেজেন্ট ডেপুটি ডিরেক্টর এই গ্রিড কাউন্সিল বলে, এটা একটি রিসার্চ সংস্থা, আমরা পাবলিক হেলথ রিসার্চেই যুক্ত। সো আমি অলমোস্ট 10 বছর ধরে এই পাবলিক হেলথ রিসার্চের ফিল্ডে আছি। সো আজকের যেটা টপিক, সেটা ইজ বেসিক্যালি লিটারেচার রিভিউ নিয়ে। লিটারেচার রিভিউ এর আমরা আজকে কি কি অ্যাসপেক্টস কভার করব, সেটা হচ্ছে লিটারেচার রিভিউ কি, কি কি ধরনের হয়, কেন এটা এত ইম্পর্টেন্ট, কিভাবে এটা রিপোর্টিং হয়,
এবং কিভাবে সেটা করতে হয় এবং মোটামুটি কি কি করা উচিত একটা লিটারেচার রিভিউ করার জন্য। As far as I understand, most of you all are undergraduate students, right? নাকি মানে বেসিক প্রোফাইলটা কি আমাদের পার্টিসিপেন্টস এর, এনি আইডিয়া? Most of them are undergrad. আন্ডারগ্র্যাড। তো আমি এটা খুবই সিম্পল ভাবে বলার চেষ্টা করব, যদি তোমাদের কোনো রকম অসুবিধে হয় বোঝার, প্লিজ ফিল ফ্রি, আমি যতটা সহজভাবে এটাকে এক্সপ্লেন করার আমি সেটাকে করব। তো বেসিক হচ্ছে লিটারেচার রিভিউটা কি। লিটারেচার রিভিউ বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা টপিকে আমি যখন একটা রিসার্চ করব তখন আমাকে বেসিক একটা দেখতে হবে যে আমাদের আরো অন্যান্য যা যা রিসার্চ হয়েছে ওই পার্টিকুলার একটা টপিক নিয়ে, সেটা নিয়ে কি কি লোকে রিসার্চ করেছে, কিরকম কিরকম ভাবে করেছে, মানে কি মেথড ইউজ করে করেছে, এবং কিভাবে সেটা রিপোর্টিং করেছে, এবং কিভাবে সেগুলোর রেজাল্টস এসছে, কি ফাইন্ডিংস পেয়েছে সেটা নিয়ে। এইটা কেন করা ইম্পর্টেন্ট হচ্ছে, আমি যখন একটা রিসার্চ টপিক ফাইনালাইজ করছি তখন ইট ইজ ইম্পর্টেন্ট আমার দেখা যে আমি অ্যাজ আ রিসার্চার একটা যে কোনো একটা রিসার্চ তো করবো না, আমি একটা কিছু করার জন্য আই উইল বি ভেরি প্যাশনেট, আমি একটা অরিজিনাল কিছু করতে চাইবো যেটা আগে কখনো হয়নি, এরকম ধরনের একটা রিসার্চ আমি করতে চাইবো যেটা একটু ইউনিক হবে, এবং সেটা ইউনিক হবে আবার সেটা ইম্প্যাক্টফুলও হবে। সেইটা দেখার জন্য আমাকে প্রথম দেখতে হবে যে আমার চারিধারে আরো যারা যারা রিসার্চ করছে তারা কি কি জিনিস অলরেডি ওই টপিক নিয়ে করে ফেলেছে এবং সেটার ফাইন্ডিংস কি। যখন আমি ওই জিনিসটা বুঝবো তখন আমি বুঝতে পারবো যে যারা যারা অলরেডি এটা নিয়ে কাজ করেছে তাও তো কিছু কিছু গ্যাপস থেকে যেতে পারে, তো সেই গ্যাপগুলো কি, তো আমি আমার নিজের রিসার্চটা কোন দিকে চালনা করলে বেস্ট হবে, আমি কি করলে জিনিসটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে, সেই জিনিসটা আমাকে হেল্প করবে বুঝতে থ্রু আ লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ করার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই নয় যে ধরো আমি একটা কোনো স্টাডি করলাম, ইন্ডিয়াতেই খালি সেটা হয়েছে এবং বাংলাদেশে আমি সেটাকে রিপিট করতে চাই, তো আমি করতে পারি কি যে ইন্ডিয়াতে যেটা হয়েছে আমি সেইটাকে কি কি ভাবে অ্যাডাপ্ট করে আমি বাংলাদেশের কনটেক্সটে নিয়ে আসতে পারবো। সেটার জন্য আমায় কি দেখতে হবে যে ইন্ডিয়াতে কি কি রেজাল্ট হয়েছে এবং বাংলাদেশের কনটেক্সটটা কি, সেটার জন্য অ্যাজ আ স্টুডেন্ট আমাকে কিছু রিসার্চ করতে হবে। সেই পুরো এন্টায়ার কনটেক্সট অফ দ্য রিসার্চকে বোঝার জন্য আমাকে একটা লিটারেচার রিভিউ করতে হয়। So literature review it is basically a critical summary and analysis of existing research on a specific topic. আমি ম্যাটার্নাল হেলথ নিয়ে করতে চাই, আমি নিউবর্ন হেলথ নিয়ে করতে চাই, আমি সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট নিয়ে করতে চাই, কি আমি কোনো নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে করতে চাই। প্রথম হচ্ছে আমার ইন্টারেস্ট এরিয়াটা কি, সেইটা রিলেটেড কি কি লিটারেচার অলরেডি এক্সিস্ট করছে এবং কি কি কাজ হয়ে গেছে। লিটারেচার রিভিউ জেনারেলি খুবই টাইম টেকিং এবং যে কোনো রিসার্চ টপিক ফাইনালাইজ করার আগেও একটা অনেক বেশি রিসার্চ করতে হয় অন হোয়াট আর দ্য থিংস দ্যাট হ্যাজ অলরেডি বিন ডান। সো ইট ইজ টাইম টেকিং অ্যান্ড আইটারেটিভ মানে কি, আমি একবার একটা পেপার বা দুটো পেপার দেখেই কিন্তু আমি পুরো জিনিসটার একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া অনেক সময় পাই না, এবং তার জন্য আমাকে অনেকগুলো দেখতে হয়। একটা পেপার দেখলাম, আর একটা পেপার দেখলাম, ওই পেপারটাতে একটা অন্য পেপারের সাইটেশন হয়েছে, তো এটা একটা মানে বারবার কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা করার জন্য এটা এক টাইম নয়। তো আমি যখন একটা রিসার্চ করি, আমার ফার্স্ট হচ্ছে আমার একটা রিসার্চ টপিক ফাইনালাইজ করা, সেই রিসার্চ টপিকটা ফাইনালাইজ করার আগে আমাকে একটা লিটারেচার রিভিউ করতে হয় সো দ্যাট আই ক্যান ফাইনালাইজ আমি এক্স্যাক্টলি কি করতে চাই। যখন আমি ওইটা করে নেব তখন আমায় দেখতে হবে যে ওই রিলেটেড কি কি অলরেডি রিসার্চ হয়েছে, সেইটার থেকে যখন আমি গ্যাপস এবং কি কি হয়ে গেছে
কি কি নলেজ এক্সিস্ট করছে সেইটা দেখে নেব। তারপর আমায় দেখতে হবে যে আমি জিনিসটা কিভাবে করব, আমি আমার রিসার্চটা কিভাবে ডিজাইন করব। এবং এই করতে করতে ধরো আমি আমার ফাইন্ডিংস পেলাম, এইবার হচ্ছে যখন আমি আমার পেপারটা লিখছি, পেপার যখন আমি লিখবো আমাকে একটা ইন্ট্রোডাকশন সেকশন থাকে, একটা মেথড সেকশন থাকে, একটা রেজাল্ট সেকশন থাকে, একটা ডিসকাশন সেকশন থাকে। মোস্ট অফ ইয়োর লিটারেচার রিভিউ এর অ্যাসপেক্টস আমার ইন্ট্রোডাকশন হেভিলি সাইটেড হয় উইথ লিটারেচার রিভিউস একটা কনটেক্সট দেওয়ার জন্য। মেথডেও আমি কি মেথড ইউজ করছি, কোনো রকম অলরেডি এক্সিস্টিং ফ্রেমওয়ার্ক করছি ইউজ করছি কিনা, সেখানেও আমার লিটারেচার রিভিউ দরকার। আমার রেজাল্ট সেকশন আমার ফাইন্ডিংস হলো, কিন্তু যখন আমি ডিসকাশন লিখছি বা কনক্লুশন লিখছি আমাকে একটা কম্পেয়ার করতে হয় যে আগের লিটারেচার কি পেয়েছে এবং আমার লিটারেচারের সেটাতে সাথে কি কি সিমিলারিটিস আছে, কি কি ডিফারেন্সেস আছে, সেইটা নিয়ে কম্প্যারিজন। সো ইট ইজ অ্যাকচুয়ালি আ কন্টিনিউয়াস প্রসেস থ্রু আউট ইয়োর রিসার্চ, মানে ফ্রম বিগিনিং টু এন্ড এই লিটারেচার রিভিউটা কিন্তু করতে হয়। এছাড়াও কিছু কিছু পেপারস হয় যেটা শুধুই লিটারেচার রিভিউ এর ওপরে, তো সেটা তো আমি আসছি পরে। এবং তো দিস ইজ অ্যান ওভারঅল অ্যাসপেক্ট অফ আ লিটারেচার রিভিউ। সো লিটারেচার রিভিউ এর পারপাসটা কি, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি, আমি তাও আর একবার বলছি। ডেমনস্ট্রেট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিসার্চ ল্যান্ডস্কেপ, মানে আমার চারিধারে কি কি রিসার্চ হচ্ছে সেইটা বুঝতে আমায় সাহায্য করে। প্রোভাইডস কনটেক্সট অফ ইয়োর ওন রিসার্চ। আমি ইউএসএ তে একটা রিসার্চ করলাম, ইউএস এর কনটেক্সট আর আমি বাংলাদেশে একটা রিসার্চ করব বা ভারতবর্ষে একটা রিসার্চ করব, সেটার কনটেক্সট কিন্তু খুব আলাদা। তো আমি যদি একটা ম্যাটারনাল হেলথ নিয়ে করতে চাই, ম্যাটারনাল হেলথের ইন্ডিকেটরস ইন আ ডেভেলপড ওয়ার্ল্ড, বা ধরো আমি ইউএস নিয়ে নিলাম, ইউএসএ তে যা হবে আমার ম্যাটারনাল হেলথ ইন্ডিকেটরস ইন বাংলাদেশ কিন্তু আলাদা হবে। তো আমার রিসার্চ কিন্তু অ্যাবসলিউট ডুপ্লিকেট করলে হবে না, আমাকে সেটার কনটেক্সটটা বুঝতে হবে। তো সেটার জন্য আমার রিলেটেড লিটারেচার দেখতে হয়। ইট ইনফর্মস মেথডোলজি, আমি একটা জিনিস করতে চাই সেটা কি কি ভাবে আমার করতে পারা যায়, লোকে কি কি ভাবে করেছে, এবং অলরেডি যখন আমার লোকে করেছে সেগুলো যখন অলরেডি খেপে গেছে পিয়ার রিভিউ জার্নালে, সেইগুলো আমি যখন অ্যাডাপ্ট করি আমার রিসার্চের ক্রেডিবিলিটি অনেক বেড়ে যায়। রিলেশনশিপস, ইট শোজ রিলেশনশিপ বিটুইন এক্সিস্টিং স্টাডিজ। আমার এক একটা স্টাডি যেগুলো হয়েছে সেটার মধ্যে কি কি রিলেশনশিপ আছে, একটা পেপার ইজ টকিং অ্যাবাউট এ, আর একটা পেপার ইজ টকিং অ্যাবাউট বি, আর একটা পেপার মেবি is talking about the relationship between A and B, এবং সেটা কিভাবে, মানে you can actually start connecting dots with literature review. It identifies gaps in current knowledge, already কি কি হয়ে গেছে, কি কি gaps হতে পারে, এবং সেই হিসেবে I can actually direct my research towards that direction. It highlights areas needing exploration and informs future research direction. তো আমার মানে ইট ইজ ভেরি সিমিলার টু এক্সিস্টিং নলেজে কি গ্যাপ আছে, কোন জায়গাটায় আরো বেশি রিসার্চের দরকার, এবং তাই জন্য আমার ফিউচারে আমি রিসার্চ কি করতে পারি। জাস্টিফাই সিগনিফিকেন্স অফ ইয়োর রিসার্চ, যে কোনো একটা পেপার তোমরা যদি পড়ো দেখবে যে লাস্ট এন্ড প্যারাগ্রাফে দের ইজ আ প্যারাগ্রাফ উইচ ইজ অন রেশনাল অফ দ্য স্টাডি। রেশনাল বলতে আমি এই রিসার্চটা কেন করছি। তো আগে একটা সেশন হয়েছিল, সেটাতে ইন্ট্রোডাকশনে আমি যখন লিখি যে এইটা একটা প্রবলেম, এইটা তার সাথে আর একটা প্রবলেম, এবং সেইটাকে আমাকে মানে therefore আমি এই রিসার্চটা হ্যাভ কনসিডার্ড, তাকে আমি এই প্রবলেমটাকে অ্যাড্রেস করতে পারি। সো সিগনিফিকেন্স অফ ইয়োর রিসার্চ উইল অলসো বি ইনফর্মড বাই লিটারেচার রিভিউ। অ্যান্ড অফকোর্স অ্যাভয়েডস ডুপ্লিকেশন অফ ওয়ার্ক। আমি একটা যা কাজ করেছি তুমিও যদি সেই কাজটাই করো উইদাউট এনি ডেভিয়েশন, তাহলে তো সেই কাজটার কোনো মানে নেই। কিন্তু আমি একটা করছি সে একটা কোনো স্টেটে, তুমি করছো সেম জিনিসটাই বাট অন্য একটা স্টেটে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল বিকজ তাতে কনটেক্সটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বাট আমি এখানে ডুপ্লিকেশন অফ ওয়ার্ক করছি না। তো এবং আমি যখনই একটা কোনো রিসার্চ করব, মানে আমার রিসার্চ আই উইল অলসো ট্রাই টু ইনোভেট সাম মেথডোলজি, সাম ফ্রেমওয়ার্ক ইউজ করে। তো সাম ইনোভেশন হ্যাজ টু বি বিল্ট ইন সো দ্যাট মাই রিসার্চ স্ট্যান্ডস আউট অ্যাজ অ্যান ইউনিক।
এবার কি কি রকমের লিটারেচার রিভিউ জেনারেলি হয়? বেসিক হচ্ছে একটা হচ্ছে নারেটিভ রিভিউ। নারেটিভ রিভিউ হচ্ছে যখন আমি জাস্ট পড়ে, it does not have a very systematic aspect, কিন্তু আমি ধরো 4-5টা পেপার পড়লাম, সেই রিলেটেড আমি আরো 10টার পেপার পড়লাম, এবং ওভারঅল মোটা আমার একটা মনে হলো যে এইটা এই নিয়ে কথা বলছে, এবং আমি সেটাকে ডেসক্রাইব করে দিলাম অ্যাজ আ সামারি, সেটা হয়ে যায় নারেটিভ রিভিউ। ইট ডাজ নট হ্যাভ আ ভেরি স্ট্রাকচার্ড ইনফরমেশন, বাট নারেটিভ রিভিউতে কি হয় যে এটা যে কেউ করলে সেই নারেটিভ রিভিউ এর ইম্প্যাক্ট খুব কমে যায়, কিন্তু মোস্টলি নারেটিভ রিভিউজ আর ডান বাই এক্সপার্টস ইন দ্য ফিল্ড। যখন আমি একটা কোনো পার্টিকুলার ম্যাটার নিয়ে আমি এক্সপার্ট, ধরো আমি এনসিড নন কমিউনিকেবল ডিজিজ বা হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস ইন এল্ডারলি পপুলেশন, সেটার আমি একজন এক্সপার্ট, আমি অলরেডি সেইটা নিয়ে অনেক পড়াশোনা করেছি, অনেক রিসার্চ পেপার ছেপেছি, এবং আমার ওভারঅল এই অ্যাসপেক্টে আমার প্রচুর নলেজ। তখন আমাকে আলাদা করে লিটারেচার রিভিউ করে হয়তো অনেক কিছু বোঝার স্কোপ থাকবে না, কারণ আমি অলরেডি সেটা ইন্টারনালাইজ করে ফেলেছি। তখন মেবি টু আন্ডারস্ট্যান্ড যে অ্যাট প্রেজেন্ট আমার পলিসি ডিরেকশনস কি হতে পারে, সেটার জন্য আমি একটা ওভারঅল অনেক কটা পেপার, রিসেন্ট পাবলিশড পেপার দেখে আমি একটা ডেসক্রিপটিভ লিখে ফেলতে পারি। সেই নারেটিভ রিভিউ এর অনেক বেশি ইম্প্যাক্ট আছে, বিকজ ইট ইজ বিং ডান বাই অ্যান এক্সপার্ট। হাউএভার, যাদের এখনো ওই এক্সপার্টিজ লেভেলে পৌঁছায়নি, তাদের জন্য এই নারেটিভ রিভিউ এর ইম্প্যাক্ট কিন্তু অ্যাজ সাচ হয় না। নেক্সট আসছে স্কোপিং রিভিউ। স্কোপিং রিভিউ ইজ বেসিক্যালি ম্যাপিং আউট দ্য অ্যাভেলেবল রিসার্চ। এখানে স্কোপিং রিভিউ একটা স্টেপ হায়ার দ্যান নারেটিভ রিভিউ, যেখানে ইট ফলোজ সাম স্ট্রাকচার ইন দ্য সেন্স আমি একটা প্রপার ওয়েতে সার্চ স্ট্র্যাটেজি দিয়ে পেপার্স খুঁজবো, পেপার্স খুঁজে সেটাকে স্ট্রাকচারালি ফলো করে সেটার একটা পুরো টেবিল বানাবো, যেগুলো আমি পরে এক্সপ্লেন করছি, এবং তারপর সো আই উইল ফলো আ ভেরি সিস্টেম্যাটিক ওয়ে অফ এক্সামাইনিং দ্য লিটারেচার, যেটা আমি ওভারঅল খুঁজে পার করছি। নেক্সট হচ্ছে সিস্টেম্যাটিক রিভিউ। Systematic review is the highest form of evidence. Highest form কেন? Systematic review, it follows a very rigorous predefined methods. It is quite tough কারণ এটার মধ্যে রিস্ক অফ বায়াস অনেক কোয়ান্টিটেটিভ। ইট ইজ জাস্ট নট যে একটা পড়ে আমি ডেসক্রাইব ওয়েতে করে দিলাম, সেরম ভাবে হয় না জিনিসটার সাথে। তাই জন্য দেখবে অনেক সময় তোমরা পেপার হয়তো দেখবে যেটা সিস্টেম্যাটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালিসিস। মেটা অ্যানালিসিসটা কি হয়, যখন আমি পেপারস এর থেকে কোয়ান্টিফাই করে আমি সেই পেপারের কোয়ালিটি নিয়ে আই ক্যান কমেন্ট, ঠিক আছে? তো সেই জন্য সিস্টেম্যাটিক রিভিউ, ধরো অনেকগুলো পেপারস হয়েছে, অনেকগুলো পেপারস আছে, এবং সেইটার খুব প্রিসাইজ একটা কোয়েশ্চেন, রিসার্চ কোয়েশ্চেন নিয়ে আমি সেই রিলেটেড পেপার খুঁজবো, এবং সেইটার একটা ভেরি স্ট্রাকচার্ড ফর্ম অফ রিভিউ করব। সেই পেপারগুলো কোয়ালিটি নিয়ে আমি কমেন্ট করবো যে আমি কিরকম ধরনের, কি কোয়ালিটির পেপার আমি করেছি, এবং সেই স্টাডিগুলোর কোয়ালিটি নিয়ে আমি কমেন্ট করতে পারবো। সেইটা হয়ে যাবে সিস্টেম্যাটিক রিভিউ। তো তোমরা যদি একটা ট্রায়াঙ্গেল অফ এভিডেন্সের একটা ডায়াগ্রাম হয়, সেইটা যদি দেখো, দেখবে সিস্টেম্যাটিক রিভিউ ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ এভিডেন্স, ঠিক আছে? এখানে দেখো ইটস আ টেবিল, যেটা নারেটিভ রিভিউ, স্কোপিং রিভিউ, সিস্টেম্যাটিক রিভিউ এর মধ্যে ডিফারেন্স। নারেটিভ রিভিউ, যেটা আমি অলরেডি পারপাসটা বলে দিয়েছি, রিসার্চ কোয়েশ্চেন যেটা হয় নারেটিভ রিভিউতে, সেটা ভীষণ ব্রড আর নন স্পেসিফিক। স্কোপিং রিভিউতে ইট ইজ স্টিল ব্রড, কিন্তু ইট ইজ এক্সপ্লোরেটরি ইন দ্য সেন্স তুমি ট্রাইং টু ফাইন্ড আউট যে ওখানে কি কি হয়েছে। সিস্টেম্যাটিক রিভিউতে ইট ইজ ভেরি ন্যারো ইন দ্য সেন্স ভীষণ স্পেসিফিক একটা রিসার্চ কোয়েশ্চেন। মানে আমি বলবো না যে
এখানে যে এক্সাম্পলটা আমি ইউজ করব সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন অ্যাডোলেসেন্ট হেলথ। তো সেইখানে ইট ইজ নট জাস্ট অ্যাডোলেসেন্ট হেলথ, আমি ওখানে এজ গ্রুপের কথা বলবো, কোন সোশ্যাল মিডিয়া। সো ওভারঅল দ্য এন্টায়ার রিসার্চ কোয়েশ্চেন আমি কি করতে চাই ইজ ভেরি ভেরি স্পেসিফিক। কারণ সিস্টেম্যাটিক রিভিউ এর জন্য যে পেপারস ফাইনালি আমি এক্সট্রাক্ট করব সেগুলো শুড বি অ্যাট অ্যারাউন্ড 40 or 50 পেপার্স অনলি। কিন্তু তুমি যদি জাস্ট সার্চ করো দেখবে বহু পেপার্স আসছে। তো আমি হাজার হাজার পেপার সিস্টেম্যাটিক রিভিউতে থাকে না, স্কোপিং রিভিউতে তাও থাকতে পারে। মেথডোলজি, এটা ইটস কোয়াইট ইনফর্মাল অ্যান্ড ইট ডাজ নট হ্যাভ আ সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ ইন কেস অফ নারেটিভ রিভিউ। It's more systematic in scoping review, but it is very, very systematic and it has its own list of, methods to do a systematic review. সার্চ স্ট্র্যাটেজিও যেটা আমি বললাম, জেনারেলি নারেটিভ রিভিউতে আমরা সার্চ স্ট্র্যাটেজি ইউজ করি না। ইট ইজ মোর লাইক ওভারঅল দেখে দেখে একটা যেই পেপারগুলো রিলেটেড লাগছে ওগুলোকে নেওয়া হয়। স্কোপিং রিভিউতে একটা সার্চ স্ট্র্যাটেজি ইউজ হয়, বাট সিস্টেম্যাটিক রিভিউ এর যে সার্চ স্ট্র্যাটেজি সেটা ইজ অনেক বেশি স্পেসিফিক। ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া সেটাও মানে ইট গোজ অ্যাজ লেভেলস, কিন্তু ইনক্লুশন আমি কি কি পেপার নেব, কেমন পেপার নেব, সেইটাও আমার যেহেতু যত বেশি আমার রিসার্চ কোয়েশ্চেন রিফাইন্ড হয়ে যাবে সেই হিসেবেই আমার ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া অফ দ্য পেপার্স ও রিফাইন্ড হয়ে যায়। কিভাবে আমরা ডেটা অ্যানালিসিস করব? ওভারঅল নারেটিভ রিভিউ ইজ ভেরি ডেসক্রিপটিভ, যেটা আমি অলরেডি আগে পড়লাম। ওভারঅল পড়ে নিলাম, তারপরে কে কি বলছে একটু দেখে গ্যাপস দেখে আমি ফটাফট লিখে দিলাম, দ্যাট ইজ নারেটিভ রিভিউ। স্কোপিং রিভিউতে আমি তাও একটা চার্ট বার করি, আমরা ডেটা এক্সট্রাক্ট করি ফ্রম দ্য লিটারেচার রিভিউ, যে কি অথার্স কবে পাবলিশ করেছে, কি মেথড ইউজ করেছে, কি রেজাল্ট পেয়েছে। তো একটা ওভারঅল একটা ডেসক্রিপশন আমরা স্কোপিং রিভিউতে করি। কিন্তু সিস্টেম্যাটিক রিভিউ তে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস হয়, ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল হয়, যেটা আমি বলছিলাম যে উই কমেন্ট অন দ্য কোয়ালিটি অফ দ্য পেপার্স ইউজড, উই কমেন্ট অন দ্য টাইপস অফ পেপার ইউজ, সেটার একটা কোয়ান্টিফিকেশন হয়। অ্যান্ড সেটাতে অনেকগুলো গ্রাফ স্টাফস, সেগুলো সব রকমের অনেক অনেক বেশি কোয়ান্টিটেটিভ হচ্ছে সিস্টেম্যাটিক রিভিউ। তোমরা কোনো যদি পেপার দেখো তাহলে বুঝতে পারবে। যেটা অগেন কোয়ালিটি নিয়ে আমি বলে ফেললাম। এবং আউটপুট যেটা আমি সেটা অলরেডি বলেছি, আর একবার বলছি যে এটা একটা নারেটিভ সামারি। Scoping review is more like visual but tabular representation থাকে, whereas systematic review can have graphs, it can have tables, and it is more actionable. It is very specific to that particular topic. এবার হচ্ছে যে আমি লিটারেচার রিভিউ কিরম ভাবে করি। ফার্স্ট যেটা লিটারেচার রিভিউর হচ্ছে, আমি আমার রিসার্চ কোয়েশ্চেনটাকে ডিফাইন করি। রিসার্চ কোয়েশ্চেন মানে আমি কি খুঁজছি, what am I researching on। তারপর আমি কি দেখবো, আমার রেলিভেন্ট লিটারেচার কি কি আছে, এবং রেলিভেন্ট লিটারেচার কি কি আছে সেটা দেখার জন্য আমাদের ডেটাবেসেস থাকে, সেই ডেটাবেস থেকে আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে যখন আমি ফাইনালি একটা লিটারেচার কালেক্ট করে নিচ্ছি, সেইটাকে আমাকে ইন আ ভেরি সিস্টেম্যাটিক ওয়ে আমাকে অর্গানাইজ করতে হয়। তারপর আমার কি হচ্ছে যে আমি ক্রিটিক্যালি সেই রেজাল্ট গুলোকে অ্যানালাইজ করে সিনথেসাইজ করব, এবং তারপর সেটাকে একটা ওভারঅল স্ট্রাকচার্ড ওয়েতে আমি লিখব। এটা হচ্ছে লিটারেচার রিভিউ লেখার একটা বেসিক পদ্ধতি। কোনো কোনো সময় যখন ধরো আমরা একটা থিসিস করছি, থিসিস বা ডেজার্টেশন যখন আমরা করি, লিটারেচার রিভিউ ইজ আ পার্ট অফ ইট। সেইটা লেখার জন্য কিন্তু আমাদের মানে ওটা একটা চ্যাপ্টার হয় উইচ ইজ অন লিটারেচার রিভিউ, সেইটারও কিন্তু প্রসেসটা সেম। সেইটাও করার জন্য দ্যাট ইজ মোর রিগারাস, সেইটা করার জন্য আমাদের এই প্রসেসটাই নিতে হয়। whereas যখন আমি পেপার লিখছি, যেমন ইট ক্যান বি নারেটিভ, সিস্টেম্যাটিক অ্যান্ড স্কোপিং রিভিউ, যেটাই লিখি সেটারও একটা স্ট্রাকচার্ড ওয়েতে হয়। আচ্ছা, বিফোর গোয়িং ফরওয়ার্ড আমি বলে দিই কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু রিভিউজ আছে যেগুলো আমি এখানে মেনশন করিনি। যেমন ধরো বিবলিওমেট্রিক অ্যানালিসিস বলে একটা রিভিউ হয়, সেখানে দেখা যায় যে যা যা পেপার্স আছে
কোন ধরনের পেপারস ইউজ হয়েছে, কে কোন কোন কান্ট্রির অথার্সরা বেশি এই নিয়ে রিসার্চ করছে, কোন দেশে এই রিসার্চটা বেশি হচ্ছে, কোন অথর কার সাথে কোলাবোরেট করছে, সেটাও কিন্তু এক ধরনের রিভিউ। সেটাকে বলা হয় বিবলিওমেট্রিক অ্যানালিসিস। বেসিক্যালি বিবলিওমেট্রিক ভেরিয়েবলস একটা পেপারের যা যা হয়, এইরকম অনেকগুলো পেপারের সাথে আমি একটা রিভিউ করে বলছি যে ওভারঅল রিসার্চের ল্যান্ডস্কেপটা কি। একটা হয় র্যাপিড রিভিউ, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা কুইক অ্যান্ড ডার্টি আমি যদি একটা রিভিউ করতে চাই, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট, দ্যাট ইজ কল্ড আ র্যাপিড রিভিউ। একটা হচ্ছে আমব্রেলা রিভিউ হচ্ছে ধরো অনেকগুলো সিস্টেম্যাটিক রিভিউ হয়েছে অন আ পার্টিকুলার টপিক, সেইটার যখন আমি আর একটা সিস্টেম্যাটিক রিভিউ করছি, সো বেসিক্যালি সিস্টেম্যাটিক রিভিউ অফ মেনি সিস্টেম্যাটিক রিভিউস, দ্যাট ইজ কল্ড আ আমব্রেলা রিভিউ। সো এইরকম ভাবে অনেক কটা টাইপস অফ রিভিউজ হয়, বাট দ্যাট ইজ লাইক most not a very common thing to do otherwise. Narrative, scoping and systematic review are the most common things to do. এবার হচ্ছে ধরো আমি একটা রিসার্চ কোয়েশ্চেন ডিফাইন করছি। রিসার্চ কোয়েশ্চেন আমি যখন ডিফাইন করছি, ইন দ্য সেন্স আমি বলবো যে আমার রিসার্চ কোয়েশ্চেনটা মানে আমি কি দেখতে চাইছি। রিসার্চ কোয়েশ্চেন হওয়ার জন্য ইট হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার, ফোকাসড, অ্যান্ড আমি এমন কিছু একটা সাবজেক্ট চুজ করব যেটা ইজ ভেরি মানে যেখান থেকে ইট ইজ ফোকাসড ইন দ্য সেন্স, অ্যান্ড দ্য নাম্বার অফ আর্টিকেলস যেটা আমি পাবো দ্যাট ইজ ম্যানেজেবল টু হ্যান্ডেল। মোস্টলি যেটা আমি আগেও বললাম যে 40-50 আর্টিকেল স্টিল সিস্টেম্যাটিক রিভিউ এর জন্য ওকে, about 100 to 1000 articles are okay for scoping review, but bibliometric এর জন্য 5000-6000 articles ও okay is acceptable. But more or less যখন আমি literature review করব, আমার দেখতে হবে যে number of articles I extract has to be manageable at my end. কেন কি যখন আমি প্রত্যেকটা ধরো 2000 আর্টিকেল আমি বার করলাম, আমাকে প্রত্যেকটা আর্টিকেল কিন্তু পড়ে তার ডেটা আমাকে এক্সট্রাক্ট করতে হয়। এবার আমি যদি একটা এমন কিছু টপিক দিলাম পাবমেড বা গুগল স্কলারে, যেটা দিয়ে ধরো 75,000 রিসার্চ পেপার্স বেরিয়ে গেল, 75,000 বা 80,000 এরকম রিসার্চ পেপার্স যদি আমার বেরোয়, সেটা কিন্তু নট ম্যানেজেবল। আমি একটা গ্রুপ অফ মানে রিসার্চার্স, অনেকে তো মিলে সিস্টেম্যাটিক রিভিউ করবে না বা কোনো রিভিউ করবে না, অ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট লেভেল আমরা নিজেদের রিসার্চটা একাই করব। তো সেইখানে 75-80 হাজারটা পেপার ম্যানেজ করা কিন্তু ডিফিকাল্ট। তো তাই জন্য যাতে আমাদের খুব লিমিটেড পেপার্স আসে, কারণ রিসার্চ এভরিডে হচ্ছে, পেপার এভরিডে ছাপছে, রিসার্চ ল্যান্ডস্কেপ ইজ হিউজ। তো তাই জন্য আমার রিসার্চ কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ ভীষণ প্রিসাইজ হতে হয়, অ্যান্ড ইট হ্যাজ টু টক অ্যাবাউট দ্য স্কোপ অফ ইউর রিভিউ। ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিলাম যে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া ইউজ অন দ্য মেন্টাল হেলথ অফ অ্যাডোলেসেন্টস ইন বাংলাদেশ। ঠিক আছে, এইখানে তোমরা যদি দেখো এখানে তিনটে জিনিস নিয়ে কথা বলা হয়েছে। একটা হচ্ছে, তিনটে না চারটে। একটা হচ্ছে যে আমি কি দেখতে চাইছি, ঠিক আছে, আমি দেখতে চাইছি ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া। ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া কিসের উপর দেখতে চাইছি না, মেন্টাল হেলথ নিয়ে দেখতে চাইছি। আমি সোশ্যাল মিডিয়ার অন্য কোনো অ্যাসপেক্টের ইম্প্যাক্ট দেখতে চাইছি না, আমি সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট অন মেন্টাল হেলথ কাদের ওপর, adolescent is basically the age group of 11 or 12 to 16-17 years old. তো অ্যাডোলেসেন্টদের ওপর দেখতে চাইছি, এবং সেটা কোথাকার অ্যাডোলেসেন্ট, অনলি বাংলাদেশে দেখতে চাইছি। এই জিনিসটা আমি একটা রিসার্চ কোয়েশ্চেন হিসেবে ধরতে পারি। আমি যদি জিনিসটাকে করে দিই ইম্প্যাক্ট অফ মেন্টাল হেলথ, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন মেন্টাল হেলথ, যদি এইটুকু রাখি, অ্যাডোলেসেন্ট আর বাংলাদেশ যদি বাদ দিই, তাহলে
বুঝতে পারবে যে জিনিসটা কিন্তু খুব ব্রড হয়ে গেল। যেই আমি মেন্টাল হেলথ, প্রথম হচ্ছে কাদের, আমার পুরো মানে জবে থেকে জন্মেছি তো, এবং মানে এল্ডারলি 60+ টিল দ্য টাইম আই ডাই, এই পুরো এজ গ্রুপ কিন্তু আমার এই পুরো লুপে চলে এলো। সো আমাকে সেই জায়গাটা আমি স্পেসিফাই করলাম। যখন আমি ধরো রিসার্চটার কোয়েশ্চেন আমি যদি রাখি, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া ইউজ অন মেন্টাল হেলথ অফ অ্যাডোলেসেন্টস, ওইখানে যদি আমি ব্রেক দিই, তার মানে পুরো গ্লোব আমার অ্যাসপেক্টে চলে এলো। যখন আমার পুরো গ্লোব এসে গেল, আমার অল কান্ট্রিজ, অল স্টেটস, অল সিটিজ, এভরিথিং ইজ বিং ইনক্লুডেড। সো আমার ম্যাসিভ রেজাল্ট জেনারেট হবে। তাই সেটাকে আমি আরো ন্যারো করলাম কিভাবে না, আই হ্যাভ ইউজ সেইং দ্যাট ইন বাংলাদেশ। সো আমি দেখতে চাইছি ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন মেন্টাল হেলথ অফ অ্যাডোলেসেন্টস ইন বাংলাদেশ। So that is how you write a research question, so that it has a very specific thing that you really want to see. তাও যদি তুমি এই জিনিসটা যে কোনো এতে মানে কোনো অনলাইন ডেটাবেসে লিখলে প্রচুর প্রচুর রেজাল্টস আসবে। এইটুকু বোঝা গেছে যে এটা কি করে কি হচ্ছে। যদি কোনো ডাউটস থাকে বলতে পারো, আদারওয়াইজ এটার সার্চ স্ট্র্যাটেজি কি করে করব এবং কিভাবে সার্চ হয় সেইটা নিয়ে বলবো। সো এবার হচ্ছে যে এটার আমরা সার্চ, তো প্রথম আমি একটা রিসার্চ কোয়েশ্চেন ডিফাইন করলাম। এবার হচ্ছে যে আমাকে একটা সার্চ স্ট্র্যাটেজি বুঝতে হবে। সার্চ স্ট্র্যাটেজিতে আমাকে প্রথম হচ্ছে আমাকে কি ওয়ার্ডস আইডেন্টিফাই করতে হবে। কিওয়ার্ডস মানে এর একটু আগে আমি তোমাদের বললাম যে আমার এখানে 3-4টে অ্যাসপেক্টস আছে, সোশ্যাল মিডিয়া, অ্যাডোলেসেন্ট, বাংলাদেশ এবং মেন্টাল হেলথ। ঠিক আছে, তো আমি যদি এই জিনিসটাকে লুপিন করি, আমাকে বেসিক্যালি সার্চ করতে হবে এই ডিরেকশনে, তাই তো? তো তাই জন্য আমাকে পেপারের ইনক্লুশন কি কি করতে হবে এবং এক্সক্লুশন কি কি করতে হবে সেই জিনিসটা আমার মাথায় ভেরি ক্লিয়ারলি ইট হ্যাজ টু বি ডিফাইন্ড। এবং আমাকে কিওয়ার্ডস গুলো, সো বিফোর দ্যাট আমাকে তোমরা বলো যে আমি যদি এখন এই পার্টিকুলার রিসার্চ কোয়েশ্চেনটা নিয়ে কিছু কিওয়ার্ডস আমায় যদি বার করতে হয়, তাহলে তোমাদের কি মনে হচ্ছে যে কি কি কিওয়ার্ডস হতে পারে? সে ফর এক্সাম্পল, প্রথম হচ্ছে আমি অ্যাডোলেসেন্ট, যে পপুলেশন কাদের ওপর দেখছি, একটা হচ্ছে অ্যাডোলেসেন্টস, তার কি কি আর কিওয়ার্ডস হতে পারে, তার কি কি সিনোনিমস হতে পারে? যে কেউ যদি একটু আনমিউট করে বলো। চিলড্রেন হতে পারে, কি কি? টিনেজার্স, হ্যাঁ, চিলড্রেন না, চিলড্রেন ডাজন্ট ফল ইনটু অ্যাডোলেসেন্ট। এছাড়া আর কিছু টিনেজার্স হবে। হ্যাঁ, ইয়াং অ্যাডাল্ট, ভেরি গুড। আর টিনস। টিনস। হ্যালো, হ্যাঁ, দিদি, আপনার সোশ্যাল মিডিয়ার আরেকটা অল্টারনেটিভ হতে পারে যে অনলাইন প্ল্যাটফর্ম, এটা হতে পারে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে একটু পরে আসছি, আমি অ্যাডোলেসেন্ট নিয়েই বলছি। তো অ্যাডোলেসেন্টে আর কেউ কিছু বলতে চাও? ইউথ, ভেরি গুড। তো এটা যেমন দেখলাম, তো আমি এইগুলোর সিনোনিম গুলো কেন আমার দরকার, ঠিক আছে, যাতে আমি যত পেপারস যারা আমার ইউথ লিখছে বা ইয়াং অ্যাডাল্টস লিখছে বা টিনেজার্স লিখছে বা অ্যাডোলেসেন্টস লিখছে, এই কিওয়ার্ড গুলো যত পেপার ইউজ করছে, বিকজ দে আর অল টকিং অ্যাবাউট দ্য সেম কোহর্ট, লাইক সেম পপুলেশন, সেগুলো ইনক্লুডেড হয়ে যেতে পারে। ঠিক, সোশ্যাল, এবার আমাকে বলো সোশ্যাল মিডিয়ার কি কি কিওয়ার্ডস হতে পারে? একজন বললো অনলাইন প্ল্যাটফর্ম, উইচ ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এছাড়া আর কিছু?
ফেসবুক। ওকে, ঠিক বলেছো। আর কিছু? কমিউনিকেশন প্ল্যাটফর্ম। রাইট। A virtual platform. ইয়েস। Cyber world. রাইট। সো দ্য থিং ইজ, এইখানে আমি সোশ্যাল মিডিয়ার অনলাইন প্ল্যাটফর্ম, কমিউনিকেশন প্ল্যাটফর্ম, ভার্চুয়াল প্ল্যাটফর্মস এগুলো আমি ইউজ করছি। একজন বললো কিন্তু ফেসবুক, ঠিক আছে। যখন আমি কিওয়ার্ডস ইউজ করছি, আমি যদি ধরো একটা স্টাডি করলাম ইম্প্যাক্ট অফ ফেসবুক অন মেন্টাল হেলথ অফ অ্যাডোলেসেন্টস ইন বাংলাদেশ, সে ধরো আমি ওই স্টাডিটা করছি, ঠিক আছে। সেই স্টাডিটা যখন আমি করব, তখন আমি আমার পেপারে মোস্টলি আই উইল স্টার্ট ইউজিং দ্য ওয়ার্ড ফেসবুক, কারণ আমার পুরো ডিরেকশন অফ দ্য স্টাডি ইজ টুয়ার্ডস ইম্প্যাক্ট অফ ফেসবুক অন অ্যাডোলেসেন্ট হেলথ, ঠিক আছে, মেন্টাল হেলথ। তো তখন টু ইনক্লুড দ্যাট পেপার আই হ্যাভ টু ইউজ দ্য ওয়ার্ড ফেসবুক, সো দ্যাট, কারণ সেই ফেসবুক প্ল্যাটফর্মটা ইজ আ পার্ট অফ সোশ্যাল মিডিয়া। মানে আমি যদি ভেন ডায়াগ্রাম ইমাজিন করি, ফেসবুকটা, সোশ্যাল মিডিয়া ইজ আ বিগার সার্কেল, ফেসবুক ইজ আ স্মলার সার্কেল ইনসাইড সোশ্যাল মিডিয়া। তো আমি আমার রিসার্চ মানে সার্চ স্ট্র্যাটেজিটাকে রিফাইন করার জন্য আমাকে ইউজ করতে হবে ফেসবুক, এবং সিমিলারলি আই শুড অলসো ইউজ ইনস্টাগ্রাম, Twitter, anything which is social media related, so that সব কিছু আমার এই সোশ্যাল মিডিয়ার আন্ডারে ঢুকে যায়। তো any paper which is talking about Facebook impact on adolescent mental health, বা Instagram's impact on adolescent health, বা Twitter's impact on adolescents mental health, এই সব কটা পেপার কিন্তু তখন চলে আসবে। So that is how I refine my search strategy, ঠিক আছে। এবার আমাকে বলো মেন্টাল হেলথের আর কি কি হতে পারে? ডিপ্রেশন, ওকে, আর এংজাইটি, সাইকোলজিক্যাল হেলথ। সাইকোলজিক্যাল হেলথ। তো যে বলছো ডিপ্রেশন বা অ্যাংজাইটি, দ্যাট ইজ ভেরি সিমিলার টু ফেসবুক আন্ডার সোশ্যাল মিডিয়া। বোঝা গেল? কেন কি আমার মেন্টাল হেলথ, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স, সাইকোলজিক্যাল ডিসেবিলিটি যাই বলি, সেগুলো আর বিগার সার্কেলস, তার ভেতরে হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি, লোনলিনেস, যেগুলো যা যা মেন্টাল হেলথ রিলেটেড ইস্যুস হতে পারে, সেগুলো কামস ইনসাইড দোজ সার্কেলস। এই ব্যাপারটা কি বোঝা গেল? সো বেসিক্যালি এবার আমাকে একটা কথা বলো যে, সো বেসিক্যালি আই হ্যাভ আইডেন্টিফাইড মাই কিওয়ার্ডস, নেক্সট হচ্ছে অ্যাড মোর কিওয়ার্ডস উইথ অ্যান্ড, তারপরে হচ্ছে উইথ অর। এবার আমাকে বলো যে সোশ্যাল মিডিয়ার যে সিনোনিমস গুলো আমরা একসাথে আইডেন্টিফাই করলাম, যখন আমি সার্চ স্ট্র্যাটেজি লিখছি, whether they should be added with and or whether should they be added with or? or হবে। ওকে, কেন or হবে? কেউ কি and বলছো এখানে? anybody who says and? or হবে হচ্ছে কারণ এটা প্রত্যেকটাই সাবস্টিটিউট ওয়ার্ড, সুতরাং one word is replacing by another. ওকে, anybody who wants to say যে এটা and দিয়ে হবে? দিদি, অ্যান্ড হবে হচ্ছে যখন দুইটা এলিমেন্টকে আমরা কনসাইজ ওয়েতে যখন আমরা সার্চ করব, যখন আমরা আরো স্পেসিফিক ওয়েতে দুইটা জিনিসকে কম্বাইন করে সার্চ করব। আর অর হবে যখন দুইটাও থাকবে প্লাস ইন্ডিভিজুয়ালিও যখন রেজাল্ট গুলো চলে আসবে। রাইট। তো তুমি কি এই রিসার্চ কোয়েশ্চেন দিয়ে একটা এক্সাম্পল দিতে পারবে যে কোনটা অ্যান্ড হবে আর কোনটা অর হবে? মানে আমরা তো কিওয়ার্ডস গুলো আইডেন্টিফাই করলাম,
তো সেই আইডেন্টিফাইড ওয়ার্ডস দিয়ে যদি মানে অবভিয়াসলি ইট উইল নট বি আ কম্প্রিহেন্সিভ সার্চ, কিন্তু জাস্ট বোঝানোর জন্য যে কোনটার সাথে অ্যান্ড হবে কোনটার সাথে অর হবে। আচ্ছা, যদি আমরা হচ্ছে ফেসবুকের সাথে যদি ডিপ্রেশনের কানেকশনটা রাখতে চাই, যদি পেপারের টাইটেলের মধ্যে যদি দুইটা এলিমেন্টই থাকতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যান্ড যুক্ত করতে হবে, যে আমরা এই দুটা ওয়ার্ডকে মাস্ট চাই। আর যদি আমরা চাই যে কোনো একটা থাকলেই হবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে অর ইউজ করে তাহলে আমরা কিছুটা রিল্যাক্সেশন মানে রাখতে পারি আমাদের সার্চ স্ট্র্যাটেজিতে। অন্য কেউ আর কেউ কিছু বলতে চাও? সো তুমি ঠিকই বলেছো। সো এইখানে যেমন আমরা প্রথমে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলি। সো ওয়েন আই উইল টক অ্যাবাউট সোশ্যাল মিডিয়ার সাথে কি কি হয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম, ভার্চুয়াল প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম। সো আমি এই প্রত্যেকটা ওয়ার্ড আই উইল অ্যাড অ্যাজ অর, সোশ্যাল মিডিয়া or অনলাইন প্ল্যাটফর্ম or ফেসবুক or ইনস্টাগ্রাম করে আমি একটা লাইন বানালাম। দ্যাট ইজ অল কিওয়ার্ডস রিলেটেড টু সোশ্যাল মিডিয়া টুগেদার অ্যাজ অর। তারপর হচ্ছে আমি লিখলাম অ্যান্ড আমি কি লিখবো, সে মেন্টাল হেলথের আমার কি কি হবে। সো দ্যাট মানে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা অর দিয়ে জুড়ে একটা প্যারাগ্রাফ, মানে একটা লাইন। পরের লাইন হচ্ছে আমার মেন্টাল হেলথ রিলেটেড। সো মেন্টাল হেলথের সাথে আমি টকিং অ্যাবাউট ডিপ্রেশন or anxiety or psychological disorder or psychological disability, এই সব কটা অর দিয়ে যোগ হলো। কিন্তু সোশ্যাল মিডিয়ার কিওয়ার্ডস আর সব মেন্টাল হেলথের কিওয়ার্ডস আর জয়েন্ড অ্যাজ অ্যান্ড, যে আমার সোশ্যাল মিডিয়াও লাগবে অ্যান্ড আমার মেন্টাল হেলথেরও পুরো লাগবে অ্যান্ড আমার অ্যাডোলেসেন্টও পুরো লাগবে। অ্যাডোলেসেন্টেরও আমি তারপরে যা যা কিওয়ার্ডস আছে, যে অ্যাডোলেসেন্ট হলো ইয়াং অ্যাডাল্টস অর টিনেজার অর আর কি কি বললে হোয়াট এভার যেগুলো বললে সেগুলো অর দিয়ে জুড়ে it becomes as one search strategy. And then finally I am seeing only in Bangladesh, so setao and diye jore Bangladesh. So obviously Bangladesh will not have any other synonym, to sekhane ami it is just Bangladesh dekbo। ধরো আমি বাংলাদেশের জায়গায় আমি যদি দেখতে চাই যে অল LMICs, লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজ, তো সেইখানে আমি লিখবো LMICs এর সাথে আমাকে লিখতে হবে ধরো বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, ফিলিপিন্স, এই সব কটা যত কান্ট্রিজ আমার LMIC তে আছে, টিমর লেস্টে, এই সব কটা আমার একসাথে অর দিয়ে জুড়বে, তাকি যত আমার LMICs আছে সেই সব রিলেটেড পেপারসও আমার এর মধ্যে ঢুকে যায়। ঠিক আছে? সো দ্যাট ইজ হাউ আই উইল ফ্রেম মাই সার্চ স্ট্র্যাটেজি। সো এটা আমি অলরেডি আমরা একসাথেই করলাম, যে এক্সপ্লেন করলাম যে আইডেন্টিফাই কি কনসেপ্টস, যেটা আমার পপুলেশন বা প্রবলেম, এক্সপোজার, এখানে আমার এক্সপোজার হচ্ছে সোশ্যাল মিডিয়া, আউটকাম হচ্ছে এখানে আমার মেন্টাল হেলথ। সো এই যে আমার ফ্রেমওয়ার্কটা which is like population বা প্রবলেম, এক্সপোজার and outcome, so most of our search strategies will follow these three aspects। এবং তার সাথে আমার কনটেক্সট, আমি গ্লোবালি দেখতে চাই, আমি ডেভেলপ কান্ট্রিতে দেখতে চাই, আমি ডেভেলপিং কান্ট্রিতে দেখতে চাই, আমি LMIC তে দেখতে চাই, আমি কোনো স্পেসিফিক কান্ট্রিতে দেখতে চাই, সেইটারও কিওয়ার্ডস এটাতে জুড়বে। লিস্ট সিনোনিমস অ্যান্ড রিলেটেড টার্মস। সো ওভারঅল অল্টারনেটিভ টার্মস কি কি হতে পারে, যেটা উই অল ব্রেইনস্টর্ম টুগেদার ফর ইচ অফ দ্য কি কনসেপ্ট। এবং আমরা যেটা ডিসকাস করলাম সেটাই কিন্তু পুরো নয়, আমরা যখন পেপার্স খুঁজবো তখন হয়তো আমরা দেখবো যে সোশ্যাল মিডিয়া রিলেটেড অন্য কোনো পেপার, অন্য কোনো টার্ম ইউজ হয়েছে, বা সিমিলারলি মেন্টাল হেলথ রিলেটেড অন্য পেপার। তো তখন আমাকে প্রত্যেকটা ওয়ার্ড খুঁজে খুঁজে ওই সার্চে ঢোকাতে হবে, যাতে আমি ভীষণ ভীষণ স্পেসিফিক রেজাল্টস পাই। ঠিক আছে? And I will combine terms with Boolean operators, which is and or, not ধরো আমি সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট অন মেন্টাল হেলথ দেখতে চাই, কিন্তু মেন্টাল হেলথে আমি ডিপ্রেশন দেখতে চাই না, তখন আমি
মানে সার্চ টার্মে নট ডিপ্রেশন দিয়ে আমি আমার সার্চ টার্মটা ফ্রেম করব। বোঝা গেছে? সো ইফ আই ওয়ান্ট টু সে আমি এলএমআইসি দেখতে চাই, কিন্তু আমি এলএমআইসির মধ্যে আমি সে নেপালে কি হচ্ছে দেখতে চাই না, তখন আমি নট এলএমআইসি নট নেপালটা আলাদা করে জুড়বো, যাতে আমার নেপাল রিলেটেড পেপার যেগুলো নেপালে হয়েছে সেই পেপার গুলো আমার বাদ চলে যায়। বোঝা গেছে? আচ্ছা, যখন আমরা সার্চ স্ট্র্যাটেজি বানাচ্ছি তখন বেসিক হচ্ছে আমাদের আরো কয়েকটা ফিল্টার হয়, সেই ফিল্টার গুলো আমাদের কনসিডার করতে হবে। ফর এক্সাম্পল আমি পাবমেডের এটা দেখাবো। তো ফর এক্সাম্পল আমি কোন ডেট রেঞ্জে পেপার্স চাই, পেপার্স তো মানে কয়েকশো বছর ধরে ছাপছে, এবং আমি তো সব অত পুরোনো পেপারে কি হচ্ছে দেখে আমার লাভ নেই। আমি পুরোনো পেপার তখনই দেখবো যখন আমাকে কোনো একটা কনসেপ্ট বুঝতে হবে। ধরো আমি একটা কোনো সে ফর এক্সাম্পল আমি ইমপ্লিমেন্টেশন রিসার্চের কোনো একটা মডেল দেখবো যে রিএম ফ্রেমওয়ার্ক কিভাবে লোক ইউজ করে, এবং সেটার আমার যে জিনিসটা ডেভেলপ করেছে তার পেপারটা উইল বি দ্য মোস্ট আইডিয়াল পেপার টু সাইট। তখন আমি ওই অত পুরনো গিয়ে কবে ওই পেপারটা ছেপেছে 1980 সালে 90 সালে আমি তখন ওই পেপারটা দেখবো। কিন্তু যখন আমি রিসার্চ ল্যান্ডস্কেপ রিলেটেড কোনো পেপার দেখছি, আমার অত পুরনো 100 বছর পুরনো গিয়ে তো আমার লাভ নেই। তো তাই জন্য আমি মোস্ট অফ দ্য রিসার্চ তোমরা যদি দেখো লিটারেচার রিভিউ, ইট হোভার্স অ্যারাউন্ড 15 ইয়ার্স। যদি কোনো ডিজিজের ট্রেন্ড ওয়েন্ড দেখতে চায় হয়তো সেটা 20 বছরের দেখে। সো আদারওয়াইজ ইট ইজ মোস্টলি 10 to 5 ইয়ার্স রেঞ্জে, যে আমার লাস্ট 5 বছরে কি কি পেপার ছেপেছে বা লাস্ট 10 বছরে কি কি পেপার ছেপেছে সেই রিলেটেড আমি একটা ডেট রেঞ্জের ফিল্টার দেব। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মোস্টলি সেটা ইংলিশেই আমাদের দেখা হয়, কিন্তু অনেক পেপার হয় যেগুলো ধরো জার্মানে ছাপলো বা ল্যাটিনে ছেপেছে, তো আই উইল নট বি এবল টু অ্যাকচুয়ালি ডু জাস্টিস টু দোজ পেপার্স, কারণ আমি সেই ল্যাঙ্গুয়েজটা বুঝবোই না। সো ইন দ্যাট কেস আমি একটা ফিল্টার লাগাবো যে আমি খালি ইংলিশ পেপার্সই দেখবো। বা তুমি যদি স্টাডি ডিজাইন দেখতে চাও, যে আমি কোনো কোহর্ট স্টাডি দেখবো বা প্রাইমারি স্টাডি দেখছি বা এডিটোরিয়াল গুলো আমি বাদ দিচ্ছি, তো হোয়াট কাইন্ড অফ স্টাডি আই উড ওয়ান্ট টু ইউজ, অরিজিনাল পেপার্স দেখছি, বা আমি শুধু যেমন আমি যদি আমব্রেলা রিভিউ করি যেখানে আমি শুধুই সিস্টেম্যাটিক রিভিউজ নেব ফর মাই লিটারেচার রিভিউ, তাহলে সেইভাবে আমি কি টাইপের স্টাডি ডিজাইন নিতে চাই সেইগুলো আমি ফিল্টার্স দিতে পারো। এরকম অনেক কয়েকটা ফিল্টার্স হয় অনলাইন ডেটাবেসেসে থাকবে। তো এটা নিয়ে অলরেডি পরের পয়েন্টটা যেটা টেস্ট অ্যান্ড রিফাইন দ্য সার্চ, সেটা নিয়ে অলরেডি উই হ্যাভ ডিসকাসড। সো বেসিক্যালি আমি একটা সার্চ স্ট্র্যাটেজি বানিয়ে আই উইল ফার্স্ট রান ইট, এবং আমি দেখবো যে কতটা আর্টিকেল আমার আউটপুট দিচ্ছে, মানে রেজাল্টে কটা আর্টিকেল বেরোচ্ছে। ধরো আমি যদি দেখি যে 70,000 আর্টিকেলস বেরিয়ে গেছে, তার মানে মাই সার্চ স্ট্র্যাটেজি ইজ নট ইয়েট ন্যারো। তখন আই উইল স্টার্ট পুটিং ইন ওয়ার্ডস, আই উইল ডু মোর রিসার্চ, আরো কিছু কিছু ওয়ার্ড আমি ইউজ করে সেইটাকে আরো রিফাইন করব, সো দ্যাট আমার আউটপুট নাম্বার অফ আর্টিকেলসটা অনেক বেশি রিফাইন্ড হয়ে যায়। আমাকে ডেটাবেসেস চুজ করতে হবে যে আমি কোন ডেটাবেসে সার্চ স্ট্র্যাটেজিটা রান করব। তো অনেকগুলো ডেটাবেস হয়, একটা হচ্ছে যেমন পাবমেড, সাইকিনফো, স্কোপাস, এগুলো এক একটা ডেটাবেস। তো সেইখানে তুমি যদি যাও, সেখানে গিয়ে যদি সার্চ স্ট্র্যাটেজি ডেভেলপ করারও ওখানে প্ল্যাটফর্মস আছে, তুমি যদি যাও, পাবমেড ইজ ফ্রি, যে কেউ পুরো পাবমেড ইজ বেসিক্যালি, আমি জানি না কতজন জানো, বাট পাবমেড ইজ বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম যেখানে যত পিয়ার রিভিউ জার্নালস ইন্ডেক্সিং হয় ওইখানে, তো ওইখানে অনেক ডিফারেন্ট জার্নালস এর পেপারস তুমি ওইখান থেকে পেয়ে যাবে। এবং আমার ডকুমেন্টিং দ্য সার্চ প্রসেস, তুমি কবে সার্চটা রান করছো ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেন কি তোমার রেজাল্টস উইল ডিপেন্ড, তোমার রেজাল্টস ইন দ্য সেন্স তোমার রেজাল্টের আউটপুট, যে তুমি 70,000 পাচ্ছ না 75,000 পাচ্ছ না কি 80,000 পাচ্ছ, সেটা উইল ডিপেন্ড অন দ্য ডে ইউ আর রানিং দ্য সার্চ। তো
তোমরা যদি কোনো রিভিউ এর পেপার দেখো, দেখবে যে সেখানে লেখা থাকে যে তুমি কবে এই সার্চটা রান করেছো। ডেটাবেসের জন্য ইট ক্যান বি, মানে তুমি লিটারেচার রিভিউ কোথা থেকে করবে সেটাও, দের আর মাল্টিপল অপশনস। একাডেমিক ডেটাবেসেস হয়, অনলাইন প্ল্যাটফর্মস হয়, পিয়ার রিভিউ জার্নালস এর নিজেদের প্ল্যাটফর্মস আছে, রেফারেন্স লিস্ট। ধরো একটা পেপার বার করলে এবং সেই পেপারের নিচে অনেকগুলো রেফারেন্সেস থাকে, সেই রেফারেন্স গুলোও তোমরা গিয়ে দেখতে পারো যে অবভিয়াসলি ওগুলো রিলেটেড হবে। তো রেফারেন্স লিস্ট অফ রেলেভেন্ট পেপার্স, বুকস বা বুকের যে কোনো একটা চ্যাপ্টার, কনফারেন্স প্রসিডিংস, থিসিস বা ডেজার্টেশন যেগুলো পাবলিশ হয়েছে, বা কোনো কনফারেন্স প্রসিডিংস যেখানে আছে সেগুলো, এবং গ্রে লিটারেচার মানে যেগুলো ধরো পাবলিশড পিয়ার রিভিউ জার্নাল নয়, বাট যেমন গভর্নমেন্ট সাইট বা WHO সাইট বা ইউনিসেফের সাইট, তো যেইখানে নিজেরা they are not peer reviewed journals, but these are grey literature from authentic sites. It cannot be random একটা abc.com, but যদি বাংলাদেশের গভর্নমেন্টের সাইট থেকে তুমি কোনো কনটেক্সট বা কোনো ম্যাটারনাল হেলথ ইন্ডিকেটরস বার করছো, বা কোনো হসপিটালের ওয়েবসাইট থেকে তুমি ইউ আর কামিং আউট উইথ ভ্যালিডেটেড ইনফরমেশন, সেইগুলো আর গ্রে লিটারেচার থেকে। তো these are certain platforms, JSTOR, Google Scholar, PubMed, Science Direct, এইসব জায়গা থেকে নিজেদের মানে এইরকম সার্চ স্ট্র্যাটেজি করে you can run and you can get a lot of information from there. যখন আমি references বার করব, it is highly recommended যে you should always use a reference management software. এগুলোকে রেফারেন্স ম্যানেজার বলে, অনেক রকমের হয়, EndNote, Zotero, Mendeley, RefWorks. Mendeley, Zotero, these are free softwares and they are highly recommended. তোমরা গিয়ে দেখতে পারো যে what are they. It will help you cite articles, it will help you organize your articles, it will help you remove duplicate articles. So it has a lot of মানে অনেক অ্যাডভান্টেজ আছে। সো whenever you are doing any literature review, be it for your thesis, dissertation, or even যে একটা নিজেদের পেপার লেখার জন্য, এই সফটওয়্যার গুলো জেনে রাখা, অ্যাটলিস্ট একটা, one of them is very helpful and you should always go for that. এবার হচ্ছে তুমি ডেটা তুমি পেপারস গুলো ফাইনাল করলে, এবং তারপর হচ্ছে তোমাকে অ্যানালাইজ করে অর্গানাইজ করতে হবে। এবার যখন আমি পেপারস থেকে ডেটা এক্সট্রাক্ট করব, মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে আমার কোন অথর লিখেছে, কোন ইয়ারে পাবলিশ হয়েছে, আমার রিসার্চ পেপারটার অবজেক্টিভটা কি, কোন পপুলেশনে জিনিসটা হয়েছে, কোন কনটেক্সটে জিনিসটা হয়েছে, সেটার ফাইন্ডিংসটা কি, এবং সেই পেপারটার ইউনিকনেস বা ইনোভেশনটা কি। সো এইরকম ভাবে একটা ডেটা এক্সট্রাকশন শিট হয়। সো বেসিক্যালি তোমার প্রত্যেকটা ভেরিয়েবল, তুমি যেই ভেরিয়েবলের এক্সট্রাক্ট করছো, সেইটা একটা পুরো এক্সেল শিটে সেই ইনফরমেশন গুলো ঢুকিয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ আ বিগ এক্সেল শিট উইথ অল দ্য ইনফরমেশন। যে কোনো এর মানে ক্লাসটার পরে যে কোনো রিভিউ পেপার যদি তোমরা দেখো, দেখবে যে they always have an additional file or a supplementary file attached to the review paper, যেখানে the entire extraction sheet is also attached. Extraction sheet থাকা মানে তুমি যে লিটারেচার রিভিউটা করেছো that is very genuine. বা অনেক সময় দেখবে একটা PDF এর মধ্যেই একটা টেবিল করে পুরো এই 40টা 50টা রিভিউ যেসব আর্টিকেলস হয়েছে সেইগুলোর পুরো চিটটা ওখানে থাকে। এবার তুমি সেটাকে কি এবার organization techniques can be thematic grouping, chronological arrangement, methodological comparison. এগুলো will always depend যে তোমার রিসার্চ কোয়েশ্চেনটা কি, তুমি মেথোডোলজি ডিপেন্ড, তুমি কি দেখতে চাইছো যে কিরম ভাবে লোকেরা করেছে, নাকি তুমি ফাইন্ডিংস গুলো কম্পেয়ার করতে চাইছো, নাকি তুমি ট্রেন্ড দেখতে চাইছো যে আগে কিরকম research হতো এবং how that research on that particular topic has evolved over the years. So it will always depend on your research question যে তুমি কিভাবে জিনিসটাকে অর্গানাইজ করছো। যখন আমরা লিটারেচার রিভিউ রিপোর্ট করি
তখন we always use this Prisma format. Prisma format is basically যখনই যে কোনো স্টাডিকে রিপোর্ট করার জন্য we should always use a checklist for a reporting checklist for reviews is basically Prisma. নিজেরা সার্চ করতে পারো, বাট প্রিজমাতে বেসিক্যালি কি হয় যে দিস ইজ আ প্রিজমা ডায়াগ্রাম, যেখানে আমি বলবো যে আমি প্রথম যখন সার্চ করেছি আমার কটা আর্টিকেল বেরিয়েছে, সেই আর্টিকেল গুলোর থেকে আমি কটা বাদ দিয়েছি, কেন বাদ দিয়েছি, তারপরে আমার কটা আর্টিকেল এসছে যেটা আমি স্ক্রিন করেছি, সেই স্ক্রিনিং এর পরে আমি কটা আর্টিকেল বাদ দিয়েছি এবং কেন বাদ দিয়েছি, আমি এক্সট্রা কটা আর্টিকেল ওই এন্টায়ার ইনভেন্টরিতে যোগ করেছি এবং সেটা এলিজিবিলিটি টেস্ট আমি দেখেছি, এবং ফাইনালি আমার কটা আর্টিকেল ইনক্লুড হয়েছে। সো তোমার বেসিক্যালি ইট স্টার্টস ফ্রম আ হিউজ নাম্বার, তারপরে সেটা ন্যারো হতে হতে তোমার ফাইনাল নাম্বার অফ পেপার্স দ্যাট ইউ টেক ইনটু ফর রিভিউ সেইটা ইনক্লুডেড হয়ে লাস্টে এন্ডে অ্যাড হয়। সো দিস ইজ আ বেসিক চেকলিস্ট দ্যাট ওয়ান শুড ফলো for reporting of all literature review. Literature review basic problem হচ্ছে যে প্রচুর ইনফরমেশন আসে। there is an information overload, যেটা আমি বলছিলাম যে ৭৫,০০০ ৮০,০০০ আউটপুট আসতে পারে। তো তাই জন্য it is very important to refine your search strategy and focus on the most relevant sources so that তুমি মানে করতে হাল ছেড়ে যাবে না, because otherwise খুব সুপারফিশিয়ালি একটা কাজ হয়ে বেরিয়ে যাবে, কিন্তু সেটার ইনডেপথ লিটারেচার রিভিউতে তখন আর ঢোকার সময় থাকে না। যে কোনো লিটারেচার রিভিউ যখন আমরা সাইট করব, ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট যে আমরা সেটার সাইটেশন দেব, যে এই লিটারেচার এই বলছে, ওই লিটারেচার ওই বলছে। এবং যখন আমরা লিটারেচার রিভিউ করি, আমাদের রেফারেন্স লিস্টে যটা আমরা লিটারেচার রিভিউ মানে যটা লিটারেচার আমরা রিভিউ করেছি, প্রত্যেকটা রেফারেন্স কিন্তু রেফারেন্সিং এ থাকা দরকার, বিকজ দ্যাট ইজ এথিক্যাল। ইউ আর নট মেকিং আপ স্টোরিজ। তো তাই জন্য টু ডু এথিক্যাল রিসার্চ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড হাউ ইউ প্যারাফ্রেজ, একটা সেন্টেন্স আমরা কপি পেস্ট করতে পারি না, যেহেতু এটা একটা লিটারেচার রিভিউ। তো এরকম ভাবে বলতে পারবো না যে মানে এক্স্যাক্টলি কপি করে আমি আমার পেপারে লিখতে পারি না, তখন আমাকে সেটা প্যারাফ্রেজ করে লিখতে হবে যে এই লিটারেচার এই কথা বলেছে, এবং তারপরে তার পাশে আমাকে সেটার সাইটেশন দিতে হবে। তো আমি যদি সেটাকে ঠিক করে না করতে পারি, ইট উইল বিকাম ভেরি সুপারফিশিয়াল। আমার একটা সিলেকশন বায়াসও এসে যেতে পারে, যেখানে আমি শুধু ধরো say for example if I'm talking about social media's impact on mental health on adolescents in Bangladesh, হয়তো আমি খালি নেগেটিভ বলে গেলাম, কিন্তু it is not always negative, there can be some positive impacts also. So I have to be very careful যে যখন আমি লিটারেচার গুলো সিলেক্ট করছি, একটা ব্যালেন্সড ইনফরমেশন comes from all the literature. It's not always negative, কিছু পজিটিভ ইম্প্যাক্ট যে থাকতে পারে সেটাও আমাকে অ্যাড্রেস করতে হবে, তো যাতে কোনো সিলেকশন বায়াস না থাকে। এবং আমি যখন ডেটা এক্সট্রাক্ট করছি, ইট ইজ নট যে আমি জাস্ট একটা ডেটা এক্সট্রাক্ট করে একটা সামারি লিখে দিলাম, আমাকে জিনিসটাকে পড়ে বুঝতে হবে, গ্যাপস গুলো আইডেন্টিফাই করতে হবে এবং বলতে হবে যে এইরকম জায়গায় গ্যাপস আছে, এবং তাই জন্য এই ডিরেকশনে আমার ফিউচার রিসার্চ শুড বি ডিরেক্টেড। সো সেই ইনফর্মড একটা কনক্লুডিং প্যারাগ্রাফ আমাকে প্রপারলি লিখতে হবে। সো দ্যাট হ্যাজ টু বি গিভেন। নেক্সট হচ্ছে অর্গানাইজেশন। তো যেটা আমি বলছিলাম যে রেফারেন্স ম্যানেজার ইউজ করা, রেফারেন্স ম্যানেজার ইউজ করলে আমার জিনিসটা অনেক বেশি অর্গানাইজ থাকে, এক জায়গায় থাকে, এবং সাইটেশন যখন আমি অ্যাকচুয়ালি পেপার লিখছি বা থিসিস লিখছি বা ডেজার্টেশন লিখছি, সেই সাইটেশন করতে আমার খুব সুবিধা হয়। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই ইউজ সাচ কাইন্ড অফ organized platforms. So that is all for the A aspect. কোনো questions আছে? ধন্যবাদ ম্যাম আমাদেরকে সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য, এবং প্রোগ্রামে উপস্থিত সকল পার্টিসিপেন্টস এরকেও ধন্যবাদ জানাচ্ছি এতটা সময় ধরে উপস্থিত থাকার জন্য। তো এই পর্যায়ে আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বটি রাখতে চাচ্ছি।
আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের ওয়ার্কশপ রিলেটেড অথবা আপনাদের রিসার্চ রিলেটেড, তাহলে আপনারা আস্ক করতে পারেন। জি, সাদিয়া আফরিন মিলা। হ্যালো ম্যাম, আপনি বলেছেন যে রেফারেন্স ম্যানেজার যেগুলো আমরা ইউজ করতে পারি, এন্ড নোট ইউজ করতে পারি বা বিভিন্ন এখানে যে এতগুলো রেফারেন্স রাখা হয়, অনেক সময় 200-300 থাকে, তো ওগুলো মনে রাখাও তো একটু একটু টাফ, মানে আগে তো মনে রেখে রেখেই তারপর বসাতে হবে যে এই পার্টিকুলার রিসোর্সটার যে রেফারেন্সটা, নাকি অটোমেটিক ভাবে বসানোর কোনো সিস্টেম আছে? না, তো সেটাই বলছি যে রেফারেন্স ম্যানেজার কি করে, তোমার রেফারেন্স গুলোকে অর্গানাইজ করে দেয় ইন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার, মানে সেটা তোমার ওপরে তুমি কিভাবে করতে চাও। কোন পেপারে কি আছে সেটা তো তোমাকেই বলতে হবে, ঠিক আছে। দের ইজ আনাদার সফটওয়্যার উইচ ইজ কল্ড রায়ান, সেটাও টু সাম এক্সটেন্ট ফ্রি, কিন্তু রায়ানেও তুমি লিটারেচার রিভিউ, ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া দেখার জন্য সেটা খুব হেল্পফুল। সেখানে তোমার এক একটা লিটারেচারের অ্যাবস্ট্রাক্টটাও শো করে, যে সেই লিটারেচারে মানে যেই লিটারেচারের অ্যাবস্ট্রাক্ট অ্যাভেলেবল সেই রায়ানে অ্যাবস্ট্রাক্টটাও শো করে। তো কোন লিটারেচারের ভেতরে কি আছে সেটা পড়তে পড়তে বোঝা যায়, কিন্তু সেটা সাইট করা বিকামস ভেরি ইজি থ্রু আ রেফারেন্স ম্যানেজার। তো রায়ান ইউজ করলে তুমি অ্যাবস্ট্রাক্টটা দেখতে পারবে। আর এই জোটেরো বা মেন্টলি বা এন্ড নোট, ওইখানে হচ্ছে যে তোমার রেফারেন্সেস গুলো পুরো পেপারটাই ওইখানে অ্যাজ টাইটেল অথর স্টোরড থাকে, এবং তারপর তুমি মানে উইথ আ ক্লিক অফ আ বাটন ইউ ক্যান ওপেন দ্যাট পেপার। এবং তুমি যখন অলরেডি একটা ডেটা এক্সট্রাকশন শিট মানে তৈরি করবে ফর ম্যানেজিং দ্য এন্টায়ার শো, সেইখানে তো তোমার অথর টাইটেল ওইগুলো থাকবে, তো তোমার ওই প্রত্যেকটা পেপার খুলে খুলে দেখেই তো তুমি ওই এক্সট্রাকশন শিটটা বানাবে। সো ওভারঅল একটা মোটা মোটা আইডিয়া থাকবে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাডাম, আপনি যে বলেছিলেন যে আমরা ডেভেলপ সার্চিং স্ট্র্যাটেজির পরে যে পিকো করব, হুম হুম যেখানে আমাদের প্রবলেম, ইন্টারভেনশন, কন্ট্রোল, আউটকাম থাকবে, হুম হুম তো সেখানে যে হোমোজেনিটি আর হেটারোজেনিটি আসে, যখন আমাদের ক্লিনিক্যাল ডাইভার্সিটি, মেথোডোলজিক্যাল ডাইভার্সিটি বা স্ট্যাটিস্টিক্যাল হেটারোজেনিটি থাকে, সেই জায়গাটাতে আমরা কিভাবে কাজ করবো একটু যদি আইডিয়া হ্যাঁ, দেন। না সেটাতেও তোমার ইট ইজ দ্য সেম থিং। তুমি যেই ভাবে রিফাইন করতে চাও, তুমি যদি খালি সে ফর এক্সাম্পল তুমি খালি কোয়ালিটেটিভ স্টাডিজ দেখতে চাও যেখানে এই নিয়ে কথা হয়েছে, তুমি কোয়ান্টিটেটিভ সার্ভে বা যা হয়েছে সেগুলো দেখতেই চাও না, তুমি সেগুলো সার্চ স্ট্র্যাটেজিতে ইনক্লুড করবে। তো সেই জন্যই লেখা হয়েছিল যে ইউ ক্যান কিপ অন রিফাইনিং ইয়োর সার্চ স্ট্র্যাটেজি টিল ইউ গেট দ্য ফাইনাল রেজাল্ট। সার্চ স্ট্র্যাটেজি ওভারনাইট তৈরি হবে না। তো তুমি কতটা তো তোমার যদি ভীষণ হেটেরোজিনাস হয়, তোমার মানে প্রচুর পেপার্স বেরোবে, যেটা ইজ মে বিকাম আনম্যানেজেবল। সো ওভারঅল একটা বেসিক হচ্ছে পিকো ফরম্যাট, পপুলেশন, এক্সপোজার, আউটকাম। কিন্তু যেমন তুমি কনটেক্সট ঢোকাবে, তোমার মেথোডোলজিক্যাল যদি এক্সট্রা কিছু থাকে তাহলে সেই জিনিসটাকে ইনকর্পোরেট করবে। তোমার ডেট রেঞ্জ যদি থাকে, বা তুমি কোনো পার্টিকুলার কোনো একটা ডিজিজের ওপর দেখছো, তাহলে সেই ডিজিজের ওটা থাকবে, মেশ টার্মস ঢোকাবে। সো বেসিক্যালি ইউ হ্যাভ টু কিপ অন রিফাইনিং ইয়োর সার্চ স্ট্র্যাটেজি, অ্যান্ড ইট ইজ নট ওয়ান ডেজ জব, ইট উইল টেক ইউ টাইম। কারণ তুমি এক একবার সার্চ স্ট্র্যাটেজি বিল্ড করবে, সেটাতেও কমা, ফুল স্টপ, কোটেশন মার্ক, এই সবগুলোর ওপর ব্র্যাকেটস, এই প্রত্যেকটা ইনকর্পোরেট হয়ে, মানে সার্চ স্ট্র্যাটেজি ইটসেলফ ইজ আ স্কিল, সার্চ স্ট্র্যাটেজি তৈরি করা। তো ওইটাকে রিফাইন করতে 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 তবে গিয়ে তোমার ফাইনাল সার্চ স্ট্র্যাটেজিটা, উইচ ইজ আ ভেরি স্পেসিফিক, ন্যারো অ্যান্ড ভেরি গুড সার্চ স্ট্র্যাটেজি, সেটা তৈরি হবে। থ্যাংক ইউ ম্যাম। তার মানে হচ্ছে আমাকে প্রত্যেকটা স্টেজ ওয়াইজ ডিসিশন করতে হবে, এক্স্যাক্টলি। যেমন আমার কন্টেন্ট, মেথোডোলজিক্যাল এবং স্ট্যাটিস্টিক্যাল। হুম।
কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড অল দ্যাট কি ওগুলো মানে তুমি যদি খালি কোয়ালিটেটিভ বা খালি কোয়ান্টিটেটিভ, খালি প্রাইমারি রিসার্চ বা খালি রিভিউজ, সেগুলো তোমার যেগুলো যেমন পাবমেডে তোমার সেই ফিল্টার্স গুলো পাওয়া যায়, তো তুমি সেই ফিল্টার্স গুলো ক্লিক করলে তোমার এনিওয়ে সার্চ স্ট্র্যাটেজি অটোমেটিক্যালি ওটা মডিফাই হয়ে যাবে। সো বেসিক হচ্ছে প্রথমে তোমাকে তুমি কি চাও সেইটা হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার ইন ইয়োর মাইন্ড, এবং সেইগুলোর ওয়ার্ড গুলো রিফাইন করে আইটারেট করে রিফাইন করতে হবে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। জি, আমার একটা কোশ্চেন ছিল। আমার কোশ্চেনটা হচ্ছে যে সিস্টেমেটিক রিভিউ করার জন্য মিনিমাম আর কি কতগুলো আর্টিকেল আমরা নিতে পারবো, আর সেই আর্টিকেল গুলোর যদি ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা করতে হয় তাহলে ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা কি রকম হবে? সিস্টেম্যাটিক রিভিউ মেটা অ্যানালিসিস ইজ আ সেশন ইন ইটসেলফ। তো যেটা আমি বললাম, সিস্টেম্যাটিক রিভিউ তুমি করতে পারো উইথ মেটা অ্যানালিসিস ইজ অ্যান অ্যাডেড কম্পোনেন্ট, সো দ্যাট ইজ হাউ ইউ অ্যানালাইজ। অ্যাকর্ডিং টু লিটারেচার 40টা আর্টিকেল ইজ আ গুড নাম্বার অফ আর্টিকেল টু গো অ্যাবাউট উইথ আ সিস্টেম্যাটিক রিভিউ। 40টা। সো তোমার স্পেসিফিক, তোমার রিসার্চ কোয়েশ্চেন অতটাই স্পেসিফিক হবে যে তোমার হয়তো 100-150টা আর্টিকেল রিটার্ন করবে, মানে আউটপুট দেবে, এবং তারপর তুমি যখন স্ক্রিন করে করে ছাড়বে যে কোনটা তোমার রেলেভেন্ট কোনটা ইররেলেভেন্ট করে করে ফাইনালি হয়তো 40টা বা 50টা আর্টিকেল তোমার ফাইনাল স্টেজে আসবে। সো দ্যাট ইজ ইয়োর ফাইনাল আউটপুট ফর মানে অ্যাকর্ডিং টু লিটারেচার 40 to 50 আর্টিকেল শুড বি দেয়ার ফর লিটারেচার রিভিউ। কিন্তু কিছু কিছু পেপারস দেখবে যেখানে 2-3টে পেপার নিয়েও মেটা অ্যানালিসিস হয়ে গেছে, তো দোজ আর রেয়ার, বাট সেগুলোও হয়, মানে সেটা অতটাই রিগারাস। দিদি, আমার একটা প্রশ্ন ছিল। আপনি যেটা বললেন যে 2টা-3টা, এই জিনিসটাই আমি বলতে যাচ্ছিলাম যে আমি অনেকগুলা পেপার দেখেছি খুব ভালো ভালো জার্নাল থেকে পাবলিশড হয়েছে, বাট 10-এর নিচে, নাম্বারটা 10-এর নিচে, অথচ তারা হচ্ছে সিস্টেম্যাটিক রিভিউ করেছে। তো এইটা আমার কাছে খুবই অবাক লাগে যে হচ্ছে এত কম সংখ্যক আর্টিকেল নিয়ে দেখা যাচ্ছে খুব ভালো ভালো মানের জার্নাল, দেখছে Q1 জার্নালেও তারা পাবলিশ করে ফেলতেছে। এইটা কতটুকু জাস্টিফাইড? এক না, নাম্বার। ইট ইজ ভেরি মাচ জাস্টিফাইড। আচ্ছা, হ্যাঁ, ইট ইজ ভেরি মাচ জাস্টিফাইড। কিন্তু তুমি যদি পড়ে থাকো, তুমি আর্টিকেলের মধ্যে গিয়ে দেখবে যে কত কিছু হয়েছে ওই পেপারটায়, ওই খালি 10টা পেপার নিয়ে। মানে বিভিন্ন রকমের টুলস, বিভিন্ন রকমের অ্যানালিসিস, কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, অনেকগুলো গ্রেড, জেবিআই, মানে অনেক রকমের জিনিসপত্র, মানে অনেক রকমের টুলস সেটাতে ইমপ্লিমেন্ট হয়ে সেটা ইটস আ ভেরি ভেরি কম্প্রিহেন্সিভ। এবং সেই পেপারগুলোর যদি তুমি রিসার্চ কোয়েশ্চেন দেখো, সেইটা ইউ উইল সি ইট ইজ ভেরি 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 স্পেসিফিক। তো সেইগুলোকে একটু নিজেদের অ্যানালাইজ করে, বিকজ সিস্টেম্যাটিক রিভিউ ইজ টাফ, ইট ইজ নট ভেরি ইজি। কিন্তু 10টা-12টা পেপার নিয়েও সিস্টেম্যাটিক রিভিউ হয়, তাই বলছিলাম যে 2-3টে পেপার নিয়েও মেটা অ্যানালিসিস সিস্টেম্যাটিক রিভিউ অনেক হয়েছে। জি, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একটা জিনিস আমাদের আজকের সেশনে খুব সুন্দর করে হচ্ছে আমাদের সার্চ ক্রাইটেরিয়া গুলা দেখানো হয়েছে, কিন্তু একটা জিনিস আরেকটু মনে হয় দেখানো উচিত ছিল যে আমরা কিভাবে সিনথেসিসটা করব যখন ক্রিটিক্যালি অ্যানালাইসিস করব, অন্যান্য পেপার থেকে যে আর্গুমেন্ট গুলো আসতেছে বা ফাইন্ডিংস গুলো আসতেছে সেগুলোর সিনথেসিস প্রক্রিয়াটা, প্রসেসটা কিভাবে হবে, এটা একটু দেখালে হয়তো অনেকেই উপকৃত হতো। হ্যাঁ, সেটা উইল ডিপেন্ড অন তুমি কি করতে চাইছো। তো যেটা আমি বলছিলাম যে তুমি কি দেখতে চাইছো সেইটার উপর ডিপেন্ড করবে যে তুমি কিরম ভাবে অ্যানালিসিস করবে। তো মানে আমি তো আজ বেসিকটাই বললাম, কিন্তু ওইটা ইজ অ্যানাদার লেভেল। মানে ওয়ান্স ইউ নো হাউ টু ফাইন্ড দ্য লিটারেচার, দেন ইট ইজ অ্যাবাউট দি অ্যানালিসিস। ওকে, ফাইনালি সাজেশন যেটা সেটা হচ্ছে যে কোনো বুকস সাজেশন আছে কিনা, যে এরকম কোনো বই পড়লে বা হচ্ছে কোনো গাইডলাইন ফলো করলে যে আমরা খুব ভালো মানের লিটারেচার রিভিউ লিখতে পারবো? বই অ্যাজ সাচ আমি বলবো না, বাট আমার মনে হয় পেপার্স দেখতে পারো। অনেক কটা পেপার্স আমি কিছু লিংক দিয়ে দিচ্ছি এখানে চ্যাট বক্সে, তো ওই পেপার্স গুলো দেখতে পারো যে দে হ্যাভ গুড মানে ডেসক্রিপশন অফ হাউ টু ডু লিটারেচার রিভিউ। ওকে, থ্যাংক ইউ দিদি।
থ্যাংক ইউ। জি, মাহফুজুর রহমান আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, ম্যাম একটু আগে সুন্দর করে দেখালেন যে একটা কোশ্চেন ধরে ওটার হচ্ছে কিওয়ার্ড গুলোকে আমরা বের করে করে দেন হচ্ছে আমরা ওই যে লিটারেচার বের করব। তো নর্মালি তো দেখা যায় যে একটা রিসার্চে শুধু একটাই কোশ্চেন থাকে না, তো সেই ক্ষেত্রে আমার যত কয়টা কোশ্চেন সবগুলা ধরে ধরে ওরকম কিওয়ার্ড করে দেন লিটারেচার বের করব কি? তোমার অনেকগুলো কোয়েশ্চেন থাকে না, তোমার অবজেক্টিভ অনেকগুলো থাকে। তোমার রিসার্চ কোয়েশ্চেন একটা হয়, তোমার একটা যখন রিসার্চ কোয়েশ্চেন ইন দ্য সেন্স তুমি ওভারঅল কি দেখতে চাইছো, তো তোমার রিসার্চ কোয়েশ্চেন হবে একটা, তারপর তোমার সেই রিসার্চ কোয়েশ্চেনটাকে অ্যাড্রেস করার জন্য তোমার অবজেক্টিভ হবে একটা প্রাইমারি অবজেক্টিভ, তারপরে সেকেন্ডারি অবজেক্টিভস থাকতে পারে। তো সেই প্রত্যেকটা অবজেক্টিভ রিলেটেড তোমাকে মানে সার্চ স্ট্র্যাটেজি বানাতে হবে, মানে একটাই সার্চ স্ট্র্যাটেজি হবে, দ্যাট উইল বি অ্যাজ কম্প্রিহেন্সিভ। এই নয় যে 5টা সার্চ স্ট্র্যাটেজি। ও আচ্ছা, মানে হ্যাঁ, জি জি, মানে যদি তোমার একটা স্টাডি 3-4 রকমের জিনিস দেখতে চায়, তাহলে তোমার সার্চ স্ট্র্যাটেজি এবং লিটারেচার রিভিউটা অন্য অন্য ডিরেকশনে হবে। কিন্তু ওভারঅল মোস্টলি একটা রিসার্চ ইজ ফোকাসড অন একটা ওভারঅল রিসার্চ কোয়েশ্চেন, যে তুমি কি দেখতে চাইছো, সেইটার ওপর বেস করে তোমার সার্চ স্ট্র্যাটেজি ডিজাইন হয়। বোঝা গেল? জি আচ্ছা, ধন্যবাদ। জি জি। হুম হুম। ওয়াসিমা জারিন আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। আমার কোয়েশ্চেনটা হচ্ছে ম্যামের কাছে। ম্যাম, একটা থিসিস পেপারে মানে ওটা কোয়ালিটি কি লিটারেচার রিভিউর উপর ডিপেন্ড করছে? লাইক আমি যদি ন্যারেটিভ লিটারেচার রিভিউ দিচ্ছি বা সিস্টেমিক দিচ্ছি, এক্ষেত্রে কোনটা বা এটাকে কোয়ালিফাই ভালো, মানে কোয়ালিটিটা ভালো হবে থিসিসটার, থিসিস পেপারে আর কি? দেখো, থিসিস পেপারের জন্য তো মোস্টলি আমার যা ধারণা যে প্রাইমারি স্টাডি করতে হয়, তাই কি? আমি জানি না ওখানে, যেমন এইখানে আমি জানি যে মোস্টলি থিসিস হোক বা এতে মোস্টলি প্রাইমারি স্টাডি বা সেকেন্ডারি অ্যানালিসিস হয়। তো সিস্টেম্যাটিক রিভিউও করে অনেকে, কিন্তু তাহলে সেটাই সিস্টেম্যাটিক রিভিউটাই একটা তোমার থিসিস হয়ে যাবে। কারণ একটা সিস্টেম্যাটিক রিভিউ যদি একা করতে যাও, মানে যখন একটা মানুষ সেই সিস্টেম্যাটিক রিভিউ করে, সেটা হয়ে যায় সিস্টেমেটাইজড রিভিউ। তো সেই রকম হলে ওইটাতেই তোমার 6 থেকে 8 মাস খালি একটা রিভিউ শেষ করতে লাগবে। ঠিক আছে? তোমার যে প্রথম প্রশ্ন যে রিভিউ এর উপর কোয়ালিটি অফ প্রেজেন্টেশন বা থিসিস ডিপেন্ড করে কিনা, ডেফিনেটলি করে। কারণ তুমি যত ভালো লিটারেচার রিভিউ করবে, তোমার নলেজ অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি উইল বিকাম মাচ মাচ বেটার। এবং শুধু তাই নয়, তুমি লিটারেচার রিভিউ যখন খুব থরো করবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি ধরো একটা প্রাইমারি স্টাডি ডিজাইন করতে চাইছো, তাহলে কি ধরনের প্রশ্ন তাতে করা উচিত, বা সার্ভে একটা টুল যদি তুমি ডিজাইন করতে চাও, তোমার লিটারেচার রিভিউ তোমায় ইনফর্ম করবে যে কি কি ভেরিয়েবলসে তোমার লিটারেচার তোমার ইনফরমেশন দরকার। তো তোমার লিটারেচার রিভিউ উইল ডিটারমাইন যে তোমার কোয়ালিটি অফ দ্য রিসার্চ কতটা ভালো। বোঝা গেল? বোঝাতে পারলাম? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুশি সাগওয়াল, you can ask your question. Good evening, ma'am. Good evening, sir. Good evening. Actually, I want to ask that in literature review, we have to study like 30 to 40 research papers. And then we have to analyze what is narrative scoping and a systematic review. You don't have to study 30 to 40 papers. You might have to study way more than that. But what we are trying to say here is that for systematic review, the number of articles should be very less. For scoping review, the article number can be higher. For narrative review, I will not suggest that at this stage you should go for a narrative review at all. If you see narrative reviews, it's mostly editorials from an expert point of view. So you can at the best start with a scoping review, where you get a understanding about the research landscape.
But definitely to do a proper literature review, you must go through the entire paper. When it is 5,000, 6,000 articles, suppose for a bibliometric analysis, it is not practically possible to go through 1,000 articles or 2,000 articles. In that case, you must read the title and the abstract to understand what the research is talking about. Okay, thank you so much. Thank you. তারেক চন্দ্র, আপনি আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। ম্যাম, আমি জানতে চাচ্ছিলাম যে যখন একই কাজ রিজেনারেট করা হয়, সাপোজ একটা দেশের মধ্যে দুইটা ভিন্ন জেলায়, ফর এক্সাম্পল ওভারিয়ান ক্যান্সারের সচেতনতা নিয়ে পাশের জেলায় অলরেডি একটা পেপার পাবলিশ করছে, আমি যখন পাশের জেলাতেই এটা পাবলিশ করতে যাবো একই দেশে, তখন ইনসাইট তো চেঞ্জ হয় না খুব একটা, মানে যে ফ্যাক্টর গুলো থাকে, আপনি ভেরিয়েশনের কথা বললেন, এক্ষেত্রে কি মানে প্লেজারিজম হয়ে যাওয়ার চান্স থাকে বেশি? যে আমি যদি একটা পেপার ফলো করি, আগের 2-3টা পেপার পাশের জেলার বা এরকম, সেক্ষেত্রে করণীয় কি আসলে, কিভাবে আর কি? প্লেজারিজম তো ডেফিনেট, প্লেজারিজম বলবো না জিনিসটাকে, ওটা একটা ইজি ওয়ে আউট হয়ে যায়। তো তুমি যদি পাশের জেলাতেই করতে চাও এবং সেই জিনিসটাই করতে চাও, তাহলে অ্যাডভাইজেবল হচ্ছে যে তুমি দেখো যে অন্য পেপারসরা ওই পার্টিকুলার টপিক নিয়ে, জেলা হয়তো আলাদা, দেশও হয়তো আলাদা, কিন্তু ওই টপিকটা নিয়ে কিভাবে, মানে মেথডোলজিটাতে আমি বলবো ফোকাস করতে, যেখানে তুমি দেখো যে মেথডোলজি কিরম ভাবে ডিফার করেছে। তো তুমি হয়তো মোটামুটি সেম জিনিসটাই করছো, বাট ওখানে তুমি মেথডোলজিক্যাল ইনোভেশন আনলে, তুমি প্রেজেন্টেশন অফ ফাইন্ডিংস এর ইনোভেশন আনলে, এবং লাস্টে যখন তুমি ডিসকাশন লিখবে, সেখানে তুমি অলরেডি যে পাশের জেলার স্টাডিটা হয়ে গেছে সেটার সাথে একটা কম্প্যারিজন ড্র করবে, এবং ইউ ক্যান টক অ্যাবাউট ইউর লিমিটেশন অফ ইউর পেপার অ্যান্ড স্ট্রেংথ অফ ইউর পেপার। তাহলে এটা বিকামস ক্রেডিবল যে যদিও তুমি মোরালেস সেম রিসার্চ করেছো বাট পাশের জেলাতে করেছো, সেখানে তোমার মানে there is a scope of innovation, there is still a scope of originality of your research. তুমি blindly just a কে b আর মানে জেলার নাম পাল্টে জিনিসটা করে ফেলোনি, বুঝলে কি বললাম? ধরো ওখানে এবিসি অ্যানালিসিস করেছে, তো ইউ গো আ লেভেল ডিপার এন্ড ইউ ডু ডিইএফ, সো দ্যাট ওটার অরিজিনালিটিটা রিটেন থাকে। ম্যাম, লেখার সময় কি 3-4টা পেপার একসাথে করে মানে নিজের মতো করে লিখে দিব? কারণ লেখার সময় তো একটা স্ট্যান্ডার্ড লাগে যে একটা ফলো করতে হবে, মানে অরিজিনালি লেখা তো একটু টাফ। মানে বুঝলাম না। মানে আমি যখন লিটারেচার রিভিউটা মানে লিখবো ইন রিটেন ফর্ম, মানে তখন তো অনেকগুলা পেপার পুরোই হচ্ছে আমি একটা স্ট্রাকচার দাঁড় করাইছি, তো লেখার সময় আসলে কিভাবে মানে কোন প্রসিডিওর ফলো করা উচিত যেটা ইউনিক হবে বা লেখার জন্য সুবিধা হবে? লেখার জন্য তুমি যে কোনো একটা পেপারকে টেমপ্লেট হিসেবে ধরে, যেটা রিভিউ করেছো ওই রকম টেমপ্লেট ধরে, তারপর সেই টেমপ্লেটটাকে ডিফাইন করতে পারো অ্যাকর্ডিং টু ইয়োর কনটেক্সট, সেইটা তুমি করতে পারো। কিন্তু এক মিনিট, হ্যাঁ সরি। সো লেখার সময় তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে ওই টেমপ্লেটটা ধরে তুমি তোমার জিনিসটাকে রিফাইন করতে পারো, সেটা উইল জাস্ট হেল্প গাইড ইউ উইথ দ্য ফরম্যাট, যে আমি এইভাবে রেজাল্টটাকে প্রেজেন্ট করব, সেইটা তুমি করতে পারো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল আগের প্রশ্নটার মধ্যে, রিজেনারেশনের ক্ষেত্রে যখন প্রিভিয়াসলি করা কোনো কাজ বা খুব করা অর্গানাইজেশনের তৈরি করা কোনো কোশ্চেন যেটা সরাসরি আমার রিসার্চগুলোর সাথে অ্যাপ্লাই করছে, তোমার কোয়েশ্চেনটা আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, আমি কি শুনতে পাচ্ছি না নাকি এটা প্রবলেম তোমার এন্ড? বুঝতে পারছি। সাদিয়া আফরিন, আপনি একটু কাইন্ডলি আপনার ইয়ারফোন যদি থাকে সেটা একটু খুলে নিন। আমি ইয়ারফোনের কথা বলছি না, আসলে শোনা যাচ্ছিল, এখন সাডেনলি কি হলো? তাহলে তুমি টাইপ করে দিতে পারো কোয়েশ্চেনটা যদি, বা একটু
এখন শোনা যাচ্ছে? হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ, আচ্ছা, আমার প্রশ্ন আগেরটার মতোই। রিজেনারেশনের ক্ষেত্রে যদি কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কোশ্চেনার ইউজ গবেষণা এই ব্যাপারে তারা অনুমতি দিয়ে থাকেন, প্রিভিয়াসলি এই কাজ অন্য কেউ যদি শুনে থাকো আমাকে রিপিট করতে পারে, আমি শুনতে পাচ্ছি। মানে অন্য কেউ কাজ করেছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিছু করেছে, সেটা সম্মতি দিয়েছে গবেষণা করার জন্য, তারপরটা আমি আর বুঝতে পারলাম না। এখন শোনা যাচ্ছে? হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? তাহলে তুমি শোনা যাচ্ছে না, মানে একটা শব্দ আসতেছে, শোনা যাচ্ছে না। না, শোনা যাচ্ছে না, এখানে হচ্ছে বিট একটা কাজ করছে। একটু রিজয়েন করুন আপনি কাইন্ডলি। আচ্ছা, আর কারো কোনো কোয়েরি থাকলে করতে পারেন। আমি এখানে কিছু লিংক দিলাম যে, হ্যাঁ সাদিয়া বলো। হ্যালো দিদি, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা, তো যেটা বলছিলাম যে একটা যদি প্রসিদ্ধ অর্গানাইজেশনের কোনো কোশ্চেনিয়ার আমার রিসার্চ গুলোর সাথে সম্পূর্ণ অ্যালাইন করে এবং আমি মেনলি রিজেনারেটই করতে চাচ্ছি আমার দেশের পার্সপেক্টিভে, সেক্ষেত্রে আমি পারমিশন যেহেতু দেওয়া আছে, আমি কোশ্চেনিয়ারটা ইউজ করতে পারবো কিনা? কারণ আমি এই জিনিসটা যখন করতে চাচ্ছিলাম, আমি প্রিভিয়াসলি আর কেউ এই কাজটা করেছে কিনা যে প্রসিদ্ধ কোনো কোশ্চেনিয়ার টোটালি ইউজ করা, এরকম প্রমাণ পাইনি। তো তখন আমার সন্দেহ হচ্ছিল যে এটা করলে পারমিশন থাকলেও সমস্যা হবে কিনা বা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি দেখো কিছু কিছু ভ্যালিডেটেড কোয়েশ্চেনের থাকে, ঠিক আছে, যেমন তোমার মেন্টাল হেলথের কিছু কোয়েশ্চেনার্স হয়, ফিজিক্যাল হেলথ অ্যাসেসমেন্টের কিছু কোয়েশ্চেনার্স হয়, যেগুলো অলরেডি ভ্যালিডেটেড। যদি কোনো ভ্যালিডেটেড কোয়েশ্চেনের তুমি ইউজ করো এবং দেখবে সেগুলো মাল্টিপল পেপারসে ইউজ হচ্ছে, ঠিক আছে, তো সেই রকম পেপার বা ফ্রেমওয়ার্ক যদি তুমি ইউজ করো যেটা অলরেডি ভ্যালিডেটেড এবং মাল্টিপল জায়গায় ইউজ হয়েছে, তাহলে যদিও তুমি ডেফিনেটলি ইউজ করতে পারবে, কিন্তু রেফারেন্স দিতে হবে তোমাকে সেখানে। ওই যেখানে ইউজ হয়েছে বা যে আর কি জিনিসটাকে ডেভেলপ করেছে, দ্য ফার্স্ট পারসন, নট দ্য ওয়ান যে সাইট করেছে, যে জিনিসটাকে ডেভেলপ করেছে তার অরিজিনাল পেপারের সাইটেশন দিয়ে তুমি সেটা ইউজ করতে পারবে। ধরো কিছু টুলস আছে, ধরো একটা কোয়েশ্চেনের কেউ ছেপেছে এবং পেপার্স যখন তুমি ছাপো তখন অনেক জার্নাল বলে যে তুমি যে কোয়েশ্চেনের ইউজ করেছো সেইটাকেও অ্যাডিশনাল ফাইল বা সাপ্লিমেন্টারি ফাইল দিয়ে পাবলিশ করো। ধরো সেই রকম একটা কোনো টুল তুমি ইউজ করতে চাও, তুমি ইউজ করতে পারবে, সেখানে সাইটেশন তো ডেফিনেটলি দরকার, বাট অ্যাট টাইমস ইট ইজ অ্যাডভাইজেবল যে তুমি তোমার ওই অথরকে লেখো যে পেপারটা পাবলিশ করেছে, যে আই উড ওয়ান্ট টু ইউজ দিস ইজ হু আই অ্যাম, আমি এই আপনার এই টুলটা ইউজ করতে পারি, ক্যান আই পাবলিশ ইট? অফকোর্স আমি আপনাকে সাইট করব। সো বেসিক্যালি যখন জিনিসটা ছেপে যায় পিয়ার রিভিউ জার্নালে, তুমি ফ্রিলি সেটাকে ইউজ করতে পারো, বাট সাইটেশন দিতে হবে। হাউএভার অ্যাডভাইজেবল হচ্ছে ভ্যালিডেটেড টুল ইউজ করা, নট একটা র্যান্ডম। মানে আমি একটা স্টাডি করলাম,
আমি একটা নিজের টুল ছেপে করে দিলাম, আমি লিখতে পারি, তুমি লিখতে পারো যে তুমি আমার টুলটা অ্যাডাপ্ট করে করেছো যেখানে আমি টুলটা ইউজ করেছি, সো দ্যাট ইজ ফাইন। কিন্তু তুমি যদি আমার টুলটা তো একটা জায়গাতেই ছেপেছে, অন্য কেউ তো সেটা ইউজ করছে না, তো তার মানে আমার টুলের ভ্যালিডিটিটা এখনো সেই মানে অত ব্রড ল্যান্ডস্কেপে জিনিসটা ভ্যালিডেট হয়নি, তো সেইটার ক্রেডিবিলিটি কমে যায়। তো তাই জন্য তুমি ভ্যালিডেটেড টুল লেখা ছাড়াই তুমি সাইট করতে পারো। আর যদি ভ্যালিডেটেড না হয়, তুমি অনেক সময় অথরকে লিখতে পারো, অথররা জেনারেলি রিভার্ট করে সেইং যে মোস্টলি হ্যাঁই বলবে, বিকজ ওটাতে তো ওদেরও একটা অ্যাডভান্টেজ থাকে না, ওদের পেপারটাও সাইট হয়, সো দ্যাট ইজ ডুয়েবল, মানে সেটাতে কোনো প্রবলেম নেই, শুধু সাইটেশনটা দিতেই হবে, না সাইট করলে ওটা প্লেজারিজম হয়ে যাবে। আচ্ছা দিদি, আর দিদি আমি যেহেতু নিউ রিসার্চার, আরেকটা জিনিস আমার জানার ছিল যে ঠিক কি কি কারণে মানে সম্পূর্ণ কাজ করার পরে যদি দেখি যে কাজটা শুরু থেকেই করা উচিত ছিল না বা রিজেক্ট হয়ে যাবে, এরকম কাজ আমি জানলে এভাবে আগাতাম না হয়তো, এরকম কি কি রিজন থাকতে পারে? যেমন ল্যাক অফ নভেলটি একটা আছে, যে নতুন কিছু অ্যাড করছে না, নতুন কোনো গ্যাপ এটা ফিল আপ করছে না। যদি সময় থাকে একটু যদি এটা নিয়ে আলোচনা করতেন খুব ভালো হতো। দেখো, অনেক কটা কারণেই তুমি হয়তো রিসার্চের পরে, ধরো তুমি একটা সার্ভে টুল বানালে, সেখানে তুমি ভাবছিলে যে তুমি 100টা পার্টিসিপেন্ট পাবে, কিন্তু তুমি যখন ফাইনালি স্টাডিটা ইমপ্লিমেন্ট করলে দেখলে তুমি 100টা পার্টিসিপেন্ট পেলে না, হয়তো 20টা পেলে। কিন্তু একটা রিসার্চ করার এন্ডে গিয়ে ভাবা যে আমার প্রথম থেকে আবার করতে হবে, সেটা ইজ নট আ ভেরি মানে ওয়াইজ থিং টু ডু। তো সেখানে কি হয়, যেই লিমিটেশনই, সেটা তোমার কোয়ালিটি অফ ইন্টারভিউ বলো, তোমার সার্ভে টুলের স্যাম্পলিং বলো, ল্যাক অফ নভেলটিটা ইজ নট আ ভেরি মানে জাস্টিফাইবল এক্সকিউজ। কেন কি সেখানেই তোমার লিটারেচার রিভিউ এর রোল আসে। তুমি লিটারেচার রিভিউ ভালো করে করলে তোমার ল্যাক অফ নভেলটিটা অ্যাড্রেস অলরেডি হয়ে যাবে, বিকজ তুমি ওখানে নলেজ গ্যাপ দেখে নেবে যে কোনটা অলরেডি বেশি সেই নিয়ে রিসার্চ হয়ে গেছে আর কোনখানে হয়নি। কিন্তু তুমি রিসার্চের এন্ডে গিয়ে তোমার যে রকমই হোক, তোমার তো ইউ ক্যানট গো ব্যাক, তোমার অলরেডি রিসোর্স, টাইম, এভরিথিং হ্যাজ বিন অলরেডি ইউটিলাইজড, এবং প্রত্যেকটা রিসার্চের একটা টাইম পিরিয়ড থাকে। তো সেইখানে তোমার লিমিটেশনের যে একটা প্যারাগ্রাফ হয়, যে কোনো পেপারে দেখবে একটা লিমিটেশনের প্যারাগ্রাফ হয়, তোমায় সেখানে লিমিটেশনের প্যারাগ্রাফটা হ্যাজ টু বি ভেরি স্ট্রং। তো তুমি এই নয় যে কোনো পেপার ছাপবে না, কিরম ভাবে পেপারটা রিপ্রেজেন্ট করছো, হয়তো 4টে জায়গায় রিজেক্ট হবে, 5 নম্বর জায়গায় অ্যাকসেপ্ট হয়ে যাবে, তো সেইটা নিয়ে চিন্তার বিষয় নয়। কিন্তু তুমি যদি দেখো যে তোমার স্যাম্পল মেট করেনি, বা মোস্ট অফ ইউর ইন্টারভিউজ বলেছে যে 2 মিনিটের ইন্টারভিউ শেষ হয়ে গেছে, সেটার একটা লিমিটেশন প্যারাগ্রাফ হ্যাজ টু বি ভেরি স্ট্রং, সো দ্যাট জার্নাল যে তোমার পেপারটা ছাপবে সে তোমায় কোয়েশ্চেন না করতে পারে যে তুমি বাজে রিসার্চ করেছো। কারণ তুমি সেখানে বলতে পারো যে আমার রিসার্চে এই প্রবলেম গুলো ছিল, এবং সেটা আমি অলরেডি আমার রিসার্চ পেপারে ইনফর্ম করেছি। ইটস নট পসিবল যে সবকটা রিসার্চ যেইভাবে আমরা ভাবছি যে রিসার্চটা ফাইনাল আউটকাম হবে, সেটা অ্যাট দি এন্ড অতটাই ভালো একটা ভীষণ দারুণ হয়ে যাবে। মোস্টলি হতে পারে, কিন্তু অনেক সময় নাও হতে পারে, অ্যান্ড দ্যাট ইজ ওকে। ইয়োর লিমিটেশন প্যারাগ্রাফ শুড বি ভেরি স্ট্রং ইন দ্যাট কেস। আচ্ছা, আর দ্বিতীয় একটা ব্যাপার, আমি যদি টপিকটা বলি তাহলে বুঝতে আরো ইজি হবে। আপনি অলরেডি হয়তোবা জানেন যে আমাদের দেশে ইন্টারিম সরকার এসেছেন, এবং খুব বেশি দিন হয়নি উনি ক্ষমতায় এসেছেন। তো প্রিভিয়াসলি ফ্রিডম হাউস আমাদের প্রিভিয়াস গভর্নমেন্টের উপরে একটা রেজাল্ট পাবলিশ করেছিলেন। আমি সেই সেম মেথোডোলজিটা ইউজ করে, সেম কোশ্চেনারটা ইউজ করে ইন্টারিম সরকারের উপরে একটা টপিকের উপরে, পার্টিকুলার টপিকের উপরে একটা সার্ভে করতে চাচ্ছিলাম। তো আপনার যে টাইমটা খুব কম কিনা, যে এত কম টাইমে তো উনি তেমন কোনো রিফর্মের সুযোগ পায়নি, বা সবগুলো সেক্টরে এখনো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বিভিন্ন সরকারি ঝামেলা হচ্ছে। তো এইসব কারণে আমার এই টপিকটা নিয়ে আগানো উচিত হবে কিনা, যে সময় তো উনি খুব কম পাচ্ছেন, এত কম সময়ের উপর আমি সার্ভে করব। তো তুমি এটাকে কোয়ালিটেটিভ কেন করছো না?
তোমাকে টুল কেন ইউজ করতে হবে? মানে আমি বলছি যেহেতু এখানে একটা সরকারের কনফ্লিক্ট আছে, তো তুমি তো অবভিয়াসলি বাংলাদেশে গিয়ে বাংলাদেশেরটা ছাপবে না, এটা কোনো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনও হতে পারে বা অন্য যে কোনো জার্নালেই হতে পারে, সেটা নিয়ে আমি বলছি না। কিন্তু তোমার যেহেতু টপিকটা সেন্সিটিভ, ঠিক আছে, সেন্সিটিভ টপিকে মাস মানে যেটা কোয়ান্টিটেটিভে তোমার মাস লাগে, কোয়ান্টিটি লাগে, সেই রকম না করে তুমি সেটাকে কোয়ালিটেটিভে যদি করো, যেখানে তুমি হয়তো 4টে লোকের সাথে কথা বলে ইন্টারভিউ করে তুমি খুব ডিটেইলডে একটা পাচ্ছ, সেইটা আমার মনে হয় ফর দিস কনটেক্সট ইজ মোর অ্যাডভাইজেবল, বিকজ কনফ্লিক্ট এখনো আছে, চলছে, ইট ইজ নট সেটেলড। বুঝছো আমি কি বলছি? তো সেখানে তোমার যদি কোয়ান্টিটেটিভ হয়, তোমার ওখানে স্যাম্পল সাইজের একটা গল্প আসবে, স্যাম্পল সাইজের জন্য তোমার রিপ্রেজেন্টেশনের দরকার গল্প আসবে, এবং সেইখানে আমি জানি না তুমি কোয়ান্ট করছো না কল করছো, আমি ধরলাম যে যদি সার্ভে টুল হয় সেটা উইল বি কোয়ান্টিটেটিভ, তো সেইখানে কোয়ান্টিটেটিভ করছিলাম। হ্যাঁ, তো সেখানে তোমার স্যাম্পল সাইজ, রিপ্রেজেন্টেশন, অনেক কিছুর গল্প আসবে। তো সেইটাকে তুমি না করে, ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য পলিটিক্যাল ওভারভিউ, দেন ওয়াই ডোন্ট ইউ ডু আ কোয়ালিটেটিভ? তুমি লোকেদের আইডেন্টিফাই করো, নিজের একটা টুল বানাও, তুমি অন্য অন্য লিটারেচার দেখো যেখানে দেশ, অবভিয়াসলি এটা তো বাংলাদেশে ফার্স্ট টাইম হয়নি, অন্য দেশেও হয়তো আগে এরকম হয়েছে যেখানে সরকার পাল্টেছে এবং সেইটার একটা অ্যাসপেক্ট এক্সপ্লোর করা হয়েছে, তুমি সেই পেপারগুলো দেখো যে কিরম ভাবে করেছে, কেমন করে করেছে, বাট দিস ইজ মোস্টলি কোয়ালিটেটিভ। এখানে কোয়ান্টিটেটিভ তখন হবে যখন তুমি মাসে গিয়ে জিজ্ঞেস করবে যে সরকার পাল্টেছে, তাতে তোমার কেমন লাগছে, কি লাগছে, সেইটা কোয়ান্টিটেটিভ হয়ে যেতে পারে। কিন্তু ওভারঅল তোমার যদি একটা খুব ক্রিটিক্যাল ওভারভিউ নিতে হয়, আই থিঙ্ক দ্যাট উড বি অ্যাডভাইজেবল যদি তুমি কোয়ালিটেটিভ করো, তো সেখানে তোমার প্রবলেম কম থাকবে অ্যান্ড ইউ উইল গেট ভেরি রিচ ইনসাইটস, বিকজ তারাই বলবে যারা বলতে চায়। থ্যাংক ইউ সো মাচ দিদি। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? আর কারো কোনো কোয়েরি আছে? আচ্ছা, আমি এখানে না কিছু লিংক দিয়ে দিলাম যেগুলো মোস্টলি লিটারেচার রিভিউ নিয়ে বলেছে, কিছু লিঙ্কস আছে, দেখতে পারো। আর একটা হচ্ছে যে আর একটা ইউটিউবেরও লিঙ্ক দিলাম, এইটাও দেখতে পারো। এখানে লিটারেচার রিভিউ এবং জোটেরো বোটেরো কি করে ইউজ হবে, ডিফারেন্ট টাইপস অফ লিটারেচার রিভিউ, ডিফারেন্সেস, জাস্ট লাইক অ্যান ওভারভিউ, ছোট ছোট ভিডিওস, সেটাও চাইলে দেখতে পারো। তো এটা মাইট জাস্ট হেল্প। আপনারা চ্যাট বক্স থেকে লিঙ্কগুলো কালেক্ট করে রাখতে পারেন। আচ্ছা, আর কারো কোনো যদি কোয়েরি না থাকে, আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাডাম, আমি আমাদের একটা আজকে প্রশ্ন করতে চাই। জি, সেটা হচ্ছে লিটারেচার রিভিউ থেকে না, ওভারঅল রিসার্চের উপরে, যে রিসার্চের মেথোডোলজিতে এপিস্টেমোলজি এন্ড অন্টোলজির যে অ্যাপ্রোচটা, একটু যদি কাইন্ডলি কিছু বলেন। ওটা তো একটা পুরো কোয়ালিটেটিভ এর অ্যাসপেক্ট হয়ে গেল, তাই না? আপনি কি কোয়ালিটেটিভ রিসার্চার? না ম্যাডাম, আমি কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুটোই করি, কিন্তু একটু জানতে চাচ্ছিলাম যে এপিস্টেমোলজিক্যাল পার্সপেক্টিভে কোন কোন জিনিসগুলোকে ফোকাস করব, আর অন্টোলজিক্যাল পার্সপেক্টিভ কোন কোন জিনিসগুলোকে ফোকাস করা উচিত। এপিস্টেমোলজি, অন্টোলজি, এগুলো মানে এগুলো বড় কনসেপ্ট অ্যাকচুয়ালি, অ্যান্ড এটা নিয়ে যদি পরে ক্লাস করি তাহলে সেটা বলতে পারবো। ইট ইজ মোর লাইক যে নলেজ রিলেটেড অ্যাসপেক্টস, যেটা তুমি যেটা কি বলবো, মানে হোয়াট কাইন্ড অফ নলেজ ইউ ওয়ান্ট টু গেইন আউট অফ দ্যাট পার্টিকুলার টাইপ অফ স্টাডি, সেইটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তো আই ডোন্ট থিঙ্ক যে এটা ইজ আ পার্ট অফ দিস সেশন, তো সেটার জন্য ইউ উড নিড অ্যানাদার সেশন। জি, থ্যাংক ইউ ম্যাম। জি, আপনাদের অবগতির জন্য একটু জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের পুরো সেশনটি রেকর্ডেড থাকবে এবং ইউটিউবে আপলোডেড হবে।
আপনারা পরবর্তীতেও আমাদের এই সেশনটি আপনারা রিকল করে আপনাদের প্রয়োজনে কাজে লাগাতে পারেন। আমাদের আয়োজনটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাদের ফেসবুক পেজে একটা পোস্ট যাবে, সেখানে আপনারা আপনাদের ফিডব্যাকটা জানাতে পারবেন এবং আমাদের পরবর্তী আয়োজনগুলোতে যুক্ত হতে আপনারা আমাদের ফেসবুক পেজ, লিঙ্কডইন পেজ সেগুলোতে চোখ রাখবেন, যাতে আপনারা পরবর্তী এরকম আরো আয়োজনগুলোতে যুক্ত হতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের আয়োজনটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি এবং ঋতিকা ম্যামকেও ধন্যবাদ যে এত সময় ধরে ধৈর্য সহকারে আমাদের ক্লাসটি নেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানতে চাইবো, আরো অনেক সেশন আপনার কাছ থেকে চাইছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, শুভরাত্রি। থ্যাংক ইউ, গুড নাইট।